আমার পাশে আসছে না, আমাকে কেউ একটু পানিও দিচ্ছে না আমার শরীরও। আমি জোরে জোরে চিৎকাচ্ছি, আন্টি আমার শরীর জ্বলছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে বুঝবেন যে আজকের এই জীবনের গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা শিশু, যার মনে স্বপ্ন আছে, যে পরিবার পায়নি, যে পড়াশুনো করছে এবং পাশাপাশি ইনকাম করছে পরিবারকে চালানোর জন্য। তার মনে স্বপ্ন আছে নায়িকা হওয়ার, এবং তার যে গল্পটা সেটা নিতান্তই অবর্ণনীয়, দুঃসহ, দুর্বিষহ। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে পরিচিত হব শুরুতেই। আপনি আপনার নামটা একটু বলেন। আমার নাম সুমি আক্তার রিয়া। সুমি আক্তার রিয়া। জি। বর্তমানে বয়স কত? 19 বা 20 হবে। 19 বা 20 এই হচ্ছে আপনার বয়স। এবং আপনার জন্ম জেলা? আমার সিলেট হচ্ছে জন্ম। সিলেটে আপনার জন্ম। ওকে। তো শুনি একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে আপনি বলতে চান আপনি মন খুলেই বলবেন, এবং আপনি নিজেই সিলেক্ট করেছেন এই অনুষ্ঠানটা আপনার জীবনের গল্প বলার জন্য, তাই কি? ওকে, ঠিক আছে, বলুন। আমার আব্বা আম্মু তারা লাভ ম্যারেজ করেছিলেন। জি। আমার মার বয়স যখন 15-16 ছিল, তখনই বিয়ে করেছে। আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন কৃষক ছিলেন। কৃষক ছিলেন, ওকে। তখন আমার বাবা আমার মার পাশে গ্রামে চাকরি করতেন। মা দেখে খুব চয়েস করলো গ্রাম বা ওনার বাবা মা ধরে ওনাকে বিয়ে দিল। আমি মার প্রথম বিয়ের বছরই আমার জন্ম হয়ে গেল। মানে আপনি প্রথম সন্তান ছিলেন? হ্যাঁ, আমরা 1 ভাই 1 বোন। আমার একটা ছোট ভাই ছিল, ওর বয়স 3.5 বছর ছিল, আর আমি 6.5 এরকম ছিল। মানে আপনাদের মধ্যে বয়সের পার্থক্য 1 থেকে 1.5 বছর? হ্যাঁ, আমরা 2 ভাই 1 বোন ছিলাম। তো একটা ভাই আমরা এখন হিসাবে ধরি না, ও ছোট থাকতেই মানে হারিয়ে গিয়েছে একটা মাজার থেকে। এইরকমই আমাদের সংসার চলতো। আমার বাবা কাজ করতো এবং কি আমার মা একজন ফিরানি ছিলেন, এই যে কবিরাজি করতেন। ও, আপনার মা কবিরাজি করতেন? হ্যাঁ। আচ্ছা। আমার মা এরকম, আমার বাবা এরকম সংসার চালিয়ে যেতেন। আমরাও খুব মানে এই পরিবারের জন্ম নিয়ে খুব খুশি ছিলাম। জি। আমার বাবা মার কাছে যা আবদার করতাম তাই পেতাম। একদিন আমার বাবা আমার মাকে না বলে উনি একটা বিয়ে করে নিলেন। আমার আব্বা খুব সুন্দর ছিলেন। তারপর আমার মা যখন 1 বছর পরে জানতে পেলেন যে আমার বাবা বিয়ে করেছেন। হ্যাঁ, আগে একটা কথা বলি, আমার বাবাকে কিন্তু ঘর জামাই করে বিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। তখন আমার নানার বাড়ির সব লোকজন বলল, ওকে তুমি খাওয়াচ্ছ এবং এই স্বামী তোমার বেশ কাজে করে না, এবং স্বামী তোমার বিয়ে করে নিল তোমাকে না বলে, তাহলে ওর বাচ্চা কাচ্চা সব দিয়ে দাও সঙ্গে। তারপর আমি একটু বড় ছিলাম, যেটা আমার 6 বছর 7 বছর বয়স ছিল। আমি তো বুঝি আমার বাবার সঙ্গে আমি যাব না। পালিয়ে গিয়ে আমার অন্য খালার ঘরে লুকিয়ে পড়লাম। আমার বাবা আমার 2টা ভাই নিয়ে চলে গেলেন। যেটার বয়স 3-3.5 বছর ছিল ওটাকে পালক দিয়েছিলেন, আর আরেকটা ভাই যখন আমার 5 বছরের মতন ছিল ওটাকে দিয়ে দিয়েছেন অন্য একটা জায়গায়। আচ্ছা, তো এটা কি আপনার মনে আছে কিনা? মানে হ্যাঁ, আমার জীবনের সবকিছু আমার মনে আছে। তো আপনার সামনে কি ঘটেছিল? বাবাকে কিভাবে বের করে দিল? এই গন্ডগোলগুলো আপনি দেখেছেন? হ্যাঁ, আমি সবই আমার মনে আছে। কি হয়েছিল ওই সময়টা? এই যে বাবা আসছেন, উনি অস্বীকার করছেন যে না উনি বিয়ে করেননি। আচ্ছা। তারপর আমার মাকে রাগ করে উনি কিন্তু তালাক দিয়ে দেন। মানে মুখে মুখে? হ্যাঁ, মুখে মুখে। যে ঝগড়া হয়েছে, মা বলছে তুমি করেছো, বাবা বলে না আমি করিনি। এইরকম করে বাদে বাবা রাগ করে মানে তালাক দিয়ে দিচ্ছেন। তারপর আমার মা সংসার করতে চাচ্ছিলেন বাবার সঙ্গে। পরে মানে হিল্লা টিল্লা লাগে গ্রামে। পরে মানে মা মানে চাননি যে আমি হিল্লা বলছি কেন বিয়ে করব, তা আমার লাগবে না এই স্বামী। আপনার মা বলেছে? হ্যাঁ। তারপর বাবা এই যে আমার ভাই নিয়ে চলে যান, যেটাকে পালক দিয়ে হয়েছে সেই ভাইটাকে আমার আজ পর্যন্ত খুঁজে পাওয়া হয়নি। এই ভাইটাই হারিয়ে গেছে? হ্যাঁ, এই ভাইটাই। তাই আমরা হিসাবে ধরি 1 ভাই 1 বোন। ও, ওকে ওকে। পরে আমার ভাই যেটা ছিল আমার বাবার কাছে এটাই নিয়ে আসেন। আচ্ছা, মা বললে তা আমি কি করব, তোমাদেরকে কিভাবে পালবো, কিভাবে পড়াশোনা করাবো, আমি কিছু বুঝতে পারতেছি না। পরে মা আত্মীয়র বাসাতে থাকেন, মাসে মাসে একটা টাকা দেন। এই টাকা দিয়ে আমরা আমি তখন ক্লাস 3-তে পড়তাম। আমি ঠিক বুঝতে পারছি না, আপনাদের কোথায় রাখা হয় সেই সময়টাতে? আমাদের নানার বাড়িতেই। আমরা তো ছোটবেলা থেকেই নানার বাড়ি থাকি। আপনি নানার বাড়িতে ছিলেন, আর আপনার মা তখন কি মানুষের বাসায় কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে কিছু টাকা পয়সা দিত? হ্যাঁ। তারপর আমি আমার ক্লাস 3-তে যখন উঠছি, নতুন উঠেছি, সবাই সকালে ভাত খেয়ে যায়, আমি না খেয়ে যাই, ক্লাস করি, খুব খিদা লাগে, কি করব। আমাদের একটা ঘর ছিল, অনেক জ্বর তুফানে সেই ঘরটা ভেঙে দিয়ে দিছে। তারপর আমাদের টাকার জায়গা না, 2 ভাই বোন, থাকবো কোথায়। আমি টুকটাক আমার খালামণি, বলতে আমার আপন খালামণি না, আমার আম্মার চাচাতো বোন, ওদের সঙ্গে একটু টুকটাক এই যে ওদের পানি আনতে হলে পানি এনে দেই বা মাছ কেটে দেই, বা আমি ছোট তো ছিলাম, যা করতে পারি তাই করি। তাই আমাকে 4টা ভাত দিলে টাকারও জায়গা দেয়, কিন্তু আমার ভাইকে তো কেউ দিবে না। আমার ভাই কখনো রাত
ঘরের বাইরে দাঁড়িয়ে শুয়ে থাকতো ঠান্ডার সময়, আমার খুব খারাপ লাগতো। আমি কখনো ঘুমাতাম রুমে, আমার ভাইকে দেওয়া হতো পায়ের কাছে, আমার খুব খারাপ লাগতো। বস্তা দিয়ে আমার ভাই রাত ঠান্ডার দিন বস্তা দিয়ে শরীরে দিত। তাই ভাবলাম যে না, আমি আমার ভাই এত কষ্ট করছি কেন। পরে আমার খালা, একজন আপন খালা, উনি ভাবলেন না সুমিকে একটা বিউটি পার্লারে দিয়ে দিই, ও কাজ শিখবে, পড়াশোনা করবে। পরে আমার খালার একজন আত্মীয় লাগে, ওনার পার্লারে আমাকে দিয়ে দিলেন। কোন ক্লাসে থাকতে এটা? ক্লাস 3-তেই তখন ছিলাম। ক্লাস 3-তেই পার্লারে দিয়ে দিল? হ্যাঁ। ওকে। তারপর স্কুলে যেতাম পাশের গ্রামে, তখন আমার খুব ভালো লাগতো। সবচেয়ে মজার কথা হয়েছে, আমি যখন পার্লারে যেতাম আমাকে চা আনতে বা বিস্কুট আনতে, মানে বিভিন্ন জিনিসের জন্য আমাকে পাঠাতো। আমার খুব ভালো লাগতো। আমি ছোটবেলাতেই খুব চঞ্চল ছিলাম, যদি দৌড়ের উপরে রাখে আমার খুব ভালো লাগে। ওকে। মানে আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু আমার স্বপ্ন ছিল আমাকে একজন পুলিশ বানাবে। আমি ছোটবেলা থেকে শাকিব খানের ছবি দেখি, শাবনূরের ছবি দেখি, আমার স্বপ্ন ছিল যে না, আমি একজন নায়িকা হব। তখন আমার আম্মা তারা বললে, ঠিক আছে মা, তোমার যেটা পছন্দ তুমি সেটাই করবা। পরে তো আমাদের ফ্যামিলিটা তছনছ হয়ে গেল। জি। পরে কালার পার্লারে 4 বছর ছিলাম। আচ্ছা, ওখানে কি কাজ করতেন আপনি? এইখানে বিউটিশিয়ান করলে চুল কাটলে আমি চুলটা ফেলে দিতাম, কেচিটা দিতাম, মেকআপ করলে ওদের মেকআপটা আগাইয়া দিতাম। এইসব করে করে আমার 4 বছর গেল। তখন আমি একটা হাফ বিউটিশিয়ান হয়ে গেছি। কত টাকা পেতেন আপনি এই কাজ করে? হাফ বিউটিশিয়ান হিসাবে আমাকে 5,000 দিত প্রতি মাসে। হ্যাঁ, স্যালারি। তখন আমি আমার বাইকে দিতাম, আমি নিজে চলে নিতাম। ঠিক আছে, কিন্তু আপনি ওই সময়টা কি লেখাপড়া করছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে স্কুলে উনি যখন আমার স্যালারিটা 5,000 চলে গেল, উনি আমাকে আর মাসে মাসে হাত খরচের টাকা দেননি। মানে আমার স্কুলে যাওয়া আসা করতাম, এমনকি আমার বাইকে চালাতাম। তারপর আমি সিলেট আসার সিদ্ধান্ত নিলাম বিউটিশিয়ান হিসাবে। আমি একটু ট্রেনিং নিলাম, সার্টিফিকেট হলো আমার। কোথায় ট্রেনিং নিলেন? এই যে সিলেট, যেটা বিউটি পার্লারের সভাপতি আছেন বা। ঠিক আছে, কোন একটা জায়গা থেকে আপনি ট্রেনিং নিয়েছেন। হ্যাঁ, কি শিখলেন ওখানে? কি শিখলেন এখানে? মানে আমি 4 বছরে মোটামুটি একটা বিউটিশিয়ান হচ্ছিলাম, কিন্তু তারপরে আমি আরো একটু শিখার চেষ্টা করলাম। ওকে। তারপর আমি যেখানে আমার খালার বাসায় ছিলাম, পার্লারে ছিলাম, এখানে একটা বিয়ে গিয়েছিলাম। বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। আচ্ছা, বিয়ের প্রোগ্রামে গিয়েছেন। বিয়ে এখানে আমার একটা ছেলের সাথে পরিচয় হলো। কিভাবে হলো? বিয়ের প্রোগ্রামে মানে আমার ম্যাডাম, আমি একই গ্রামের, শিমলতলা গ্রাম। এই গ্রামে 2টা প্রোগ্রাম হয়েছে, গায়ে হলুদ বিয়ে, একটা লন্ডনী প্রোগ্রাম আর এটা একই নর্মাল বিয়ে। যেটা নর্মাল গায়ে হলুদ এটা আমি সাজানিত গেছি, আর যেটা লন্ডনী বিয়ে এটার মধ্যে আমার মালিক গিয়েছে। তারপর এই ছেলেটা আসলো, ওই ছেলের নাম ছিল দুলু। তো ও ছেলেটাকে মানে আমার ম্যাডাম পাঠিয়ে দিলেন যে ভাইয়া আপনি একটু, আমার বিউটিশিয়ান আসবে, এই জায়গাটা তো চিনে না, তা আপনি একটু আমার মেয়েটাকে নিয়ে আসেন রিসিভ করে। বললো ঠিক আছে। ও ছেলে আর একটা ছেলেকে নিয়ে গেছে। এই দুলুটাকে কি আপনার ম্যাডাম আগে থেকে চিনতো? না, উনিও ফার্স্ট টাইম মানে এই জায়গায় প্রোগ্রামে গিয়েছিল। যে প্রোগ্রামে উনি গিয়েছেন, এই প্রোগ্রামের ওর বাবিন বনির বিয়ে। আচ্ছা, এটা মানে যে প্রোগ্রামে আপনার ম্যাডাম গিয়েছিল লন্ডনী প্রোগ্রাম। লন্ডনী প্রোগ্রাম কেন বলছেন বলেন তো এটাকে? ও মেয়েটা লন্ডন থেকে আসছে। আচ্ছা, সেই জন্য আপনি বলছেন এটাকে লন্ডনী প্রোগ্রাম। তো এখানে গেছে আপনার ম্যাডাম, উনি ওখান থেকে একটা ছেলেকে পাঠিয়েছে, যে ছেলেটাকে উনিও চিনতো না। আর ওই ছেলেটা ছিল হচ্ছে যার বিয়ে হচ্ছে তার ভাইয়ের বউর বোন। তার ভাইয়ের বউয়ের বোন। তো ওই ছেলেটাকে আপনার কাছে পাঠিয়েছে কেন? আমাকে তো অন্য একটা প্রোগ্রামে দিয়েছে, আমি তো আর সেন্টারটা চিনবো না, মানে বাসাটা চিনবো না। বলছে তুমি একটু ওই রাস্তার সামনে দাঁড়ালে ওকে দিয়ে যাবে, আপনি একটু সঙ্গে করে নিয়ে আসছেন। রাত 9:30 হবে। আচ্ছা, তখন কি আপনার বিয়ের কাজ শেষ? হ্যাঁ, আমার এইটা গায়ে হলুদের সাজানো শেষ। আচ্ছা, ঠিক আছে। তারপর তো ওইখানে এসে আমার ম্যাডামকে আর একটু আমি সাহায্য করবো, অনেক 10-12 জন লোক সাজবে। ওকে। তারপর আমাকে এই ছেলেটা গিয়েছিল, গিয়ে বলছে আপনি কি বিউটি পার্লারের মেয়ে? আমি বলছি জি। বলছে আপনার মালিক বলছে আপনার আমাদের সঙ্গে আসার জন্য। বলছি ঠিক আছে। তারপর ওরা বলছে হ্যাঁ, একা একা প্রোগ্রামে একটা মেয়েকে পাঠাইয়া দিল, এখন বাসায় আমাদের প্রোগ্রামে আসবে, বলছে আমরা নাকি ওকে নিয়ে আসবো রিসিভ করে। ও মানে মনের মধ্যে একটু কষ্ট পেয়ে এই কথাটা বলেছে। যাই হোক, আমি কিছু বলিনি। আমি এই রাস্তা গেলাম, গিয়ে আমার ম্যাডামকে বললাম আপনি আর কাকে সাজানি লাগবে? বললো যে আমি কন্যা সাজাবো, তুমি বাকি যারা আছে এদেরকে সাজিয়ে নাও। আমরা সাজাইয়া শেষ, রাত হয়ে গেছে। আমার তো নিজের বাসা বলতে নাই, তাই মালিকের বাসায় থাকতাম। আমার ম্যাডাম আমি রাত 12টার সময় চলে আসলাম। তারপর আমাদের পরের দিন সকালে কিন্তু এই বাড়িতে সাজানোর জন্য যেতে হবে। পাল্লাতে যেতে 10 টাকার ভাড়া রিস্কায়।
পরে ওদের প্রোগ্রামে আমরা মানে আমার ম্যাডাম বউ সাজাচ্ছেন, আমি অন্য অন্য লোক যারা ছোট ছোট মেয়ে আছে সবাই লন্ডন থেকে আসছে, ওদেরকে সাজাচ্ছে। তো লন্ডন থেকে একটা মেয়েরা আসছে, ওদের একটু সাজ ভালো লাগে না, মানে বলতেছে এটা ভালো না, এরকম হয়নি, মানে অনেক কুতকুত দেখাচ্ছে। তারপর এই যে ছেলেটা আমাকে রাত রিসিভ করেছিল, এই ছেলেটাকে দেখছি আমার চোখে সরাসরি একটা সিএনজির মধ্যে বসে আমি যে এই মেয়েদেরকে সাজাচ্ছি ও ফলো করছে, মানে দেখছে। তা আমার একটা ভালো লাগলো, এই ছেলে দেখে হাসতেছে, মানে আমিও হাসতেছি। ওই দুলু? হ্যাঁ, দুলু। দুলুকে দেখে আমিও হাসতেছি, বা ও হাসছে আমিও হাসতেছি। তখন দুলুর বয়স হবে ধরল 16-17। পরে এইসব করে করে আমাদের প্রোগ্রামের সাজগুলো হয়ে গেল। তো আমাদের ম্যাডাম আমরা দাওয়াত দিয়েছে যে সেন্টারে গিয়ে খেতে হবে, আমরা দুপুরে খেয়ে মানে আমরা পার্লারে যাব। তারপর ওদের সঙ্গে গায়ে তুটে আমরা সেন্টারে বুরকা টুরকা লাগাইছিল, আমরা খেয়ে নিলাম। তারপর আম্মুকে বললাম, আমার মা যেতে একটা ইনকাম করে মাসে, ওনার কাছে তো কম বেশ টাকা থাকবেই। আমার মাকে বললাম, মা আমি আর নিজে পার্লার করবো, আমার অন্য মানুষের পার্লারে থাকতে ভালো লাগে না। বললা, তো আমি তো তোমার বিয়ের জন্য অল্প অল্প টাকা ধলা করে রাখতেছি। আমি বলছি যে বিয়ে টিয়ে তখন তো আমি চাকরি করব, তখন আমার অনেক টাকা হবে, আমি নিজেই নিজের প্রোগ্রামটা করে নিব। বললা, তো ঠিক আছে, যা টাকা ধলা করছি তোমার জন্য এগুলা দিয়ে তোমাকে আমি একটা পার্লার খুলে দিব। আমার মা আমাকে এই শহরে মানে আমার ম্যাডামের পার্লার থেকে মনে হলে 5 মিনিট দূরে আমাকে পার্লার খুলে দেন দোকানে। কত টাকা লাগে ওখানে? কত টাকা? 1.5 লাখ টাকা লেগেছে। আচ্ছা, তো এটা দিয়ে আপনাকে একটা বিউটি পার্লার খুলে দিল? আচ্ছা আচ্ছা, তারপর আমি একজন বিউটিশিয়ান নিলাম, একটা ফুল বিউটিশিয়ান, 2-3টা হাফ বিউটিশিয়ান, সব মিলে আর একটা ম্যানেজার দিয়ে আমাকে দিল। তখন আমি একটা স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস 6-এ। এটা মাদেশাই বলে, আলিয়া মাদেশাই বলে এটাকে। জি। তারপর আমি এই দোকানে ঠিক সময় দিতে পারি না, কারণ ক্লাস থেকে এসে আমি মানে জাস্ট একটু ওদেরকে সময় দিতে পারি। আচ্ছা, আপনার পার্লারের নাম কি দিলেন? আমার পার্লারের নাম ছিল সুমি দুলহান বিউটি পার্লার। সুমি দুলহান বিউটি পার্লার। আচ্ছা। তারপরে দেখা গেল যে প্রথম আমি টাকা সেভ করতে পারছি, পরে বোঝা গেল যে আমি টাকা সেভ করতে পারতেছি না, কারণ আমি সময় দিতে পারতেছি না। এই যে টাকা ইনকাম হয় ও দোকানের মেয়েরাই বাট করে নিয়ে নেয়, আসলে বলে আপু কাস্টমার আসেনি, যেতেই আসেনি আমি তখন কাস্টমার আসছে কি না এটা তো আমি ফলো করতে পারবো না। আসেনি শেষ। প্রতি মাসে 5,000 টাকা আমার ভর্তি দেওয়া হচ্ছে, দেখা যায় আমার মায়ের কাছ থেকে এনে দোকান ভাড়া দেওয়া হচ্ছে, মেয়েদের সবকিছু দেওয়া হচ্ছে। মানে তারপর আমি একদিন ভাবলাম, আমার 1-1.5 বছর আমার ভালো ইনকাম হলো, এখন কেন হচ্ছে না? নতুন ম্যানেজার রাখার পরে এই অবস্থা। পরে আমি ভাবলাম না, দোকানটা ছেড়ে দিব, মানুষের পার্লারে চাকরি করাটাই সবচেয়ে ভালো, টেনশন নাই, মাস ফুলে টাকা পেলাম। দোকানে একটা ম্যানেজার ছিল, ওর নাম ছিল রুবেল। ও বললো, ঠিক আছে তুমি একটা কাজ করো, তোমাকে 2 মাস পরে টাকা দিয়ে দিব, তুমি আমার নামের দোকানটা করে দাও। দোকানটা তাহলে কাউকে দিয়ে দিচ্ছেন নাকি বিক্রি করে দিচ্ছেন? বিক্রি করে দিয়ে দিচ্ছিল। মানে সেই সময় বাকিতে সে নিচ্ছিল, তাই কি? ও আমার সামনে, আমার দোকানের মেয়েদের সামনে বলছে যে 2 মাস পরে আমাকে টাকাটা দিয়ে দিবে। এখন বর্তমানে ওকে আমি নাম মানে দলিলে মানে দলিল বলতে দোকানের দলিল থাকে, মানে আমি ওর নাম দিয়ে দিব যে ওকে আমি দোকানটা বিক্রি করে দিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু ও পরবর্তী আমাকে অরিজিনাল যে রুমের মালিক, আমি 2 মাস পরে মানে ও টাকা দিচ্ছে না, বলে কি দিব না তো পরে দিব। তো দোকানের যে মেইন আসল মালিক, রুমের মালিকটা, মার্কেটের মালিকের কাছে যাওয়া হলো, ওনার সামনে ও বলেছে যে আপনিই বলেন, ও যদি টাকাটা না নেয় তাহলে দোকানটা আমার নামে হলো কিভাবে? ও বলছে সবার সামনে যে দোকানটা যখন ও কিনে আমার কাছে ডাইরেক্ট টাকা দিয়ে ও নিয়ে নিচ্ছে। এখন আমি কি করব? মানে এখন তো আমার তো আর তখন কোনো সাক্ষী প্রমাণ ছিল না, কারণ ওর উপরেই আমি বিশ্বাস করে আমি আমার দোকানটা ওর নামে লিখে দিয়েছি। তারপর আমি কি করলাম, মনে অনেক কষ্ট পেলাম, আর সবচেয়ে আমার মা কান্না করেছে। প্রথমে বলছে, মা এটা তোমার ভবিষ্যতের টাকা, এই দোকান নিয়ে আসে আমি এইটা বাদ দিয়ে দিছি, কারণ আমি আল্লাহর কাছে সবুর করে ফেলছি। তখন আমাকে মানে আমার কথাটা কাউ বিশ্বাস করতে পারছিল না যে ছোট মেয়ে এই দোকান দিয়েছে। তারপরে মানে আপনি যেটা নিয়ে বার্গেনিং করবেন সেটারও সুযোগ ছিল না, কারণ কেউ আপনাকে বিশ্বাস করছিল না। কেউ করছিল না, কেউ মালিক হিসেবে বিশ্বাস করে না, কিন্তু মার্কেটের মালিকটাই তো জানবে যে এটা কার দোকান। ছেলেটা আপনার পরিচিত ছিল, আপনি যেটা বলছিলেন? আমাদের পাশের গ্রামে। কত টাকা দিয়েছিল আপনাকে যখন দোকানটা নেয়? ওর কাছে আমি বিক্রি করেছিলাম 1,60,000 টাকা দিয়ে। কিন্তু কত টাকা দিয়েছিল আপনাকে? আমাকে ও মাত্র 10,000 টাকা দিয়েছিল। 10,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে দোকানটা নিয়েছিল, বলেছে পরে দিয়ে দিবে সবগুলো। কিন্তু এটা 2 মাস পরে সে অস্বীকার করেছিল। আচ্ছা, তো ওই সময়টাতে আপনি কি করছিলেন, কোথায় কাজ করছিলেন? মানে আমি চেয়েছিলাম যে এই দোকানটা, কারণ আমার দোকান আর অন্য কানে চাকরি করে তো আমি
সময় দিতে পারবো না। আচ্ছা। আর এরকম কেউ রাখবে না, কারণ মনে করবে যে ওর কাস্টমারটা আমি নিয়ে আসতেছি। দুটো বিষয় এখানে নক করার মতো আছে প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে ওর মা এবং ও দুজনে মিলে বুঝতেই পারছেন ওর মা অন্যের বাসায় কাজ করে এবং ও কিছু টাকা জমিয়েছে মানুষের পার্লারে কাজ করে, সেটা মিলিয়ে ও একটা নিজে থেকে একটা বিউটি পার্লার দিয়েছে। কিন্তু ও চালাতে পারছিল না এই কারণে, কারণ কোনো বিজনেসে ইনিশিয়াল স্টেজে আমরা লাভ করতে পারি না, আমাদের সময় দিতে হয়, যে কারণে ও দোকানটা একসময় সেল করে দেয়। কিন্তু সেল করে দেয় এমন কারো কাছে যাকে বিশ্বাস করে, সে আসলে মাত্র 10,000 টাকা দিয়ে তার কাছ থেকে ইনিশিয়াল স্টেজে দোকানটা নেয় এবং 2 মাস পরে সে সম্পূর্ণ টাকাটা অস্বীকার করে। ও বার্গেনিং করতে পারছিল না এই কারণে যে লোকজনকেও বিশ্বাস করাতে পারছিল না যে দোকানটা ওর, কারণ ও বয়সে অনেক ছোট ছিল, লোকজন বিশ্বাসই করতে পারছিল না যে এত টাকা দিয়ে একটা মেয়ে এই দোকানটা নিতে পারে। জীবনের গল্পটা আসলে এখানে না, জীবনের গল্পটা ইনফ্যাক্ট আমি বলবো শুরুই হয়নি, আপনারা শুধু ভূমিকাতে আছেন। যারা ফেসবুকে লাইভটা দেখেছেন অনুষ্ঠান শুরু করার আগে এবং যারা দেখেননি তাদেরকে আমি বলবো যে লাইভটা দেখে তারপরে শোনেন, তাহলে বুঝবেন যে আজকের এই জীবনের গল্পটা কোথায় গিয়ে দাঁড়াবে। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা শিশু যার মনে স্বপ্ন আছে, যে পরিবার পায়নি, যে পড়াশুনো করছে এবং পাশাপাশি ইনকাম করছে পরিবারকে চালানোর জন্য, তার মনে স্বপ্ন আছে নায়িকা হওয়ার, এবং তার যে গল্পটা সেটা নিতান্তই অবর্ণনীয়, দুঃসহ, দুর্বিষহ। হ্যাঁ, তো তারপরে কি হলো? তারপর আমি ভাবলাম যে না, আমি একটা পার্লারে নিব। আমার আসলে চাকরি নিতে হলে কোনো ইন্টারভিউ লাগে না, কারণ মানুষ আমাকে দেখেই চাকরি দিয়ে দেয়। জি। তখন এই পার্লারে আসি, অপরূপা বিউটি পার্লার। জি। এটা হচ্ছে আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে বড় পার্লার। 25-26 জন মেয়ে ছিল। এদের কাছে এসে আমার মানে আমাকে যে টাকাটা দেয় না সেটা আমি ভুলে গেলাম। আমি ওপেনে ভর্তি হয়েছি, উন্মুক্ত 9-এ ওপেনেই ভর্তি হয়েছিল। ওকে। তারপর আমি স্যালারি পাচ্ছি, কোচিং করছি, চলতাছি। তারপর আমার স্বপ্ন আমি আগাবো কিভাবে? এইভাবে থামে গেলে আমার স্বপ্নটা আগাবে না। আমি পরে নিলাম যে না, আমি মডেলিং এর কাজ করব, বিভিন্ন ম্যাগাজিনে কাজ করব, আলপনা ম্যাগাজিন, তারপর অনেক ধরনের ম্যাগাজিন আমি কাজ করেছি, কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা আনতাম না। ম্যাগাজিন বলতে? ম্যাগাজিন বলতে যে আপনার ফ্যাশন আর ড্রেসাইন এগুলার একটা ম্যাগাজিন বই। এই ম্যাগাজিন বইয়ের কাজটা কি থাকে? ওখানে তো সাজুগুজুর কাজই থাকে না? হ্যাঁ, এগুলাই। মডেলদের সাজাতে হয় না, এগুলো তাহলে আমি নিজে মডেল হয়ে ম্যাগাজিনে কাজ করেছি। আপনি নিজে মডেল হয়েছেন ম্যাগাজিনদের জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি ওখানে আপনাকে কি করেছে? দেশ স্টুডিও আফজাল ভাই, হ্যাঁ, উনি হয়েছেন আমার জীবনের প্রথম ফটোগ্রাফ। মানে উনি আপনাকে মডেল করলেন? হ্যাঁ। তখন আপনার বয়স কত? তখন আমার 16 বছর এরকম। 16 বছর বয়সে আপনি কিসের মডেল হলেন ওই সময়টাতে? তখন আমি প্রথম একটা সাইনবোর্ড বানানোর একটা মডেল ছিলাম। সিলেট চৌয়াট্টা বড় একটা সাইনবোর্ডের মধ্যে বৈশাখী শাড়ি রং মার্কেট, এই মার্কেটের মডেল হিসাবে এখনো সাইনবোর্ডে আমার পিকচার দেওয়া আছে, এখনো হয়তো আছে। ওখানে আপনি শাড়ির বিজ্ঞাপন করলেন? শাড়ি। তারপর তো আপনি ওনার সঙ্গে পরিচিত হলেন কিভাবে? সাধারণত ওনাকে পরিচিত হয়েছিলাম যে আমি যে পার্লারে চাকরি করতাম, ওনার একটা ম্যাগাজিন বই ছিল। আচ্ছা। ওনার নম্বর বা স্টুডিওর নাম সব দেওয়া ছিল। আমি এই মাধ্যমে ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার সাথে আমি যখন কথা বলি, উনি আমার প্রেমে পড়ে যান। মানে উনি আমার বয়সে, মানে আমার বাপের বয়স। আচ্ছা, ওকে। না, কারো প্রেমে পড়া অন্যায় না, অবশ্যই অন্যায় না, কিন্তু প্রেমে পড়ার পরে প্রেম পাওয়ার জন্য অন্যায়ভাবে কোনো কিছু করাটাই হচ্ছে অন্যায়। এখানে একটা ব্যাপারও আছে যে বাপের বয়সে একটা লোক 16 বছরের একটা মেয়ের সঙ্গে, এটা শুনতেও খারাপ লাগে না? এটা অস্বাভাবিক কিছু নয়, অনেক সময় হতে পারে, কিন্তু অন্যায়ভাবে কোনো কিছু করার চেষ্টা করাটা হলো মারাত্মক। তারপর উনি আমাকে, আমি তো আবার মালিকের বাসায় থাকতাম, আমি আবার সকালে এসে দোকানটা খুলতাম। তারপর আস্তে আস্তে সবাই আসতো যে ভাইয়াটা আমাকে সকাল 8টার সময় ফোন দিয়ে বলবেন, সুমি তুমি কি নাস্তা করেছো? হ্যাঁ করেছি। তুমি কি রাত কটার সময় ঘুমিয়েছো? এই যত সময়। ওনার বাবার সাথে বোঝা গেল যে আমার প্রতি ওনার খুবই আগ্রহ। ওনার সাথে কথা 5-6 মাস বলছি, ওনার কথা শুনে শুনে আমারই একটু ওনার প্রতি আগ্রহ জেগে গেল। মানে ওনাকে আমি কখনো দেখিনি, জাস্ট ওনার ফোনের বয়সে মনে হয়েছিল একটা ইয়াং ছেলে বলতে, মানে বয়স যেমন 22। কিন্তু আপনি তো ফোনের কথা বুঝলাম না, আপনি তো মডেলিং করে ফেলছেন ততদিনে ওনার স্টুডিওতে? হ্যাঁ করেছি, কিন্তু ওনাকে দেখিনি। ওনার একজন কর্মচারী দিয়ে শুট করিয়েছেন। তারপর উনি আমাকে ফোন দিতেন। একদিন আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনার কি বিয়ে হয়েছে? মানে উনি আমাকে উত্তর দিলেন না। মানে আমি ভাবছি হয়তো বিয়ে হয়নি, আর আমি ভাবছি হয়তো 22-23 বা 25 বছরের ছেলে হবে, কিন্তু 40 বছর সেটা আমি কখনো ভাবিনি। ততদিনে কি আপনার বিলবোর্ডে ছবি উঠেছে? হ্যাঁ, উঠেছে। তো বিলবোর্ডে প্রথম আপনার ছবি দেখে আপনার কেমন লাগছিল? আমার খুব ভালো লাগছিল। সবাই আমাকে দেখে বলছে যে বোঝাই যাচ্ছে না তোমার এত সুন্দর ফেস। আমাকে বলছে যে আর তোমার এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, তোমার ছবির হিসাবে তুমি মানে আকর্ষণীয় একটু ফিল মানুষ করতে হবে, এরকম মানে আমাকে অনেক জিনিস উনি ফোনে বলেছে। আসলে বিশ্বাস করার মতো না। যারা ফেসবুকের লাইভটি এখনো দেখেননি, আমি যখন অনুষ্ঠানটা শুরু করেছি তখন ছোট্ট একটা লাইভ করেছি আমি ফেসবুকে। আসলে বিশ্বাস করার মতো না, আপনারা দেখবেন, দেখে আসুন। এই জন্যই বলছি যে
ওই সময়ের ওর যে মডেলিং জগতের ওর যে ছবি 16 বছরের একটা শিশু কিশোর যাই বলি না কেন সেই সময়ের ছবি বা তারও পরবর্তী সময়ের যে ছবি এবং আজকের যেই সুমি অবর্ণনীয়। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। জীবন বহতা নদীর মতো, এটার একটা শুরু থাকে, এটার একটা শেষ থাকে এবং শুরু শেষের মাঝখানে থাকে অভূতপূর্ব এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। কিছু কিছু অভিজ্ঞতা হয় একবারে মনুষ্য জীবনে, সেটা বোধহয় সারাটা জীবন জুড়েই কষ্টের। সেই মানুষটাকে বোধহয় আর কোনোভাবেই সুখের অনুভূতির মধ্যে আনা যায় না। আমি আসলে নিজের মনের মধ্যেই কথাগুলো আজকে অনুভব করছিলাম হ্যালো ইট 920 এর অনুষ্ঠানটা করতে গিয়ে। কেন অনুভব করছিলাম পুরো গল্পটা আপনারা শুনলেই হয়তো বুঝতে পারবেন। ঠিক আছে, সুমি, আমি যেখানটায় ছিলাম যে বিলবোর্ডে ছবি উঠেছে, আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আপনি নায়িকা হওয়ার শখ ছিল, যেখানে আপনি ফটোশুট করলেন ওই স্টুডিওর মালিক আপনাকে ফোনে এক ধরনের বিভিন্ন রকমের অফার দিচ্ছে আর কি, প্রেম করার বা সামথিং লাইক দিস। তারপর কি হলো? তারপর ওনার কথা শুনতে শুনতে একদিন আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম। মানে ওনাকে আমি খুব প্রায় ফোন দেই, মানে হয় ওনাকে যদি ওনার সঙ্গে আমি কথা না বলি আমার ভালো লাগে না, এরকম একটা ভাব। আর যে দুলু ছেলেটা, ও আমাকে মাঝে মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিল ম্যাডামের ভাইয়ের কাছ থেকে, পরে মাঝে মধ্যে আমাকে যোগাযোগ করে, কিন্তু আমাকে একটা খারাপ প্রস্তাব দিয়েছিল যে ওর সাথে আমি, বাট ও আমাকে 3000 টাকা দিবে। এটা কে দিয়েছিল আপনাকে? দুলু অফারটা করে। দুলু আপনাকে অফারটা করে? আমি মেসেজ করলো, আমি ওকে উত্তর দিলাম যে পার্লারে চাকরি করলেও যে দেহ ব্যবসা করে সেমন কিছু না। ও আবার আমাকে রিপ্লাই করলো যে শোনো, পার্লারের সব মেয়েরাই দেহ ব্যবসা করে। আমি বললাম না, এটা তোমার ভুল কথা, সবাই কিরকম সেটা জানি না, কিন্তু হাতে 5 আঙ্গুল এক সমান না, এটা তুমি মনে রেখে ও আমাকে ফোন দেয়, আমি ওর ফোন ধরি না। কিন্তু আফজালের প্রতি আমি দুর্বল হয়ে গেলাম, মুহূর্তে মুহূর্তে ফোন দিতাম। সো একদিন ওকে বললাম যে তুমি আমার সঙ্গে দেখা করো। ও বলতে ঠিক আছে, তোমার কিছু পিকচারই লাগবে আর তুমি আমার দোকানে এসো। তা আসছি, এই প্রথম ও আমার ছবি তুলে বিভিন্ন ধরনের কিছু পোশাক দিয়েছিল, এই পোশাক দিয়ে আমি ছবি তুলেছি। ছবি তোলার পরে ও আমাকে জড়িয়ে ধরলো, ও মানে জড়িয়ে ধরে আমাকে ফ্ল্যাটের মধ্যে নিয়ে মানে শুয়ে পড়লো। ওর এত বড় পেট যে আমি ওর পেটটাই সরাতে পারতেছি না। এই প্রথম দেখেছেন ওনাকে? এর আগে দেখেন? আমি দেখে মানে আমি অবাক হয়ে গেছি যে আমার বাপের বসি যে আমার সঙ্গে এরকম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন, মানে একদম ফ্র্যাঙ্কলি বলবেন, আজকে জীবনের গল্প এখানে বলতে এসেছেন, আপনি কি এর আগে কখনো জানতেন যে এরকম মডেলিং করতে গেলে বা এরকম ফটোগ্রাফি এই ধরনের বিষয়গুলো করতে গেলে অনেক সময় খারাপ লোকের হাতে পড়তে হয় এবং অনেক ধরনের বিপদের মুখোমুখি হতে হয়, বিশেষ করে যে সেক্সুয়াল যেই অ্যাবিউজ সেটা হতে হয়, এগুলো কি আপনি আগে থেকে জানতেন? হ্যাঁ, আমি জানতাম। তো জেনে শুনেও আপনি যখন এই জায়গাটাতে আসলেন আপনার মনের মধ্যে ভয় ছিল না যে কোনো সময়? সবসময় বিশ্বাস করতাম মানুষ সবাই এক সমান না, কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দেখালে বোঝা যায়, আর কিছু মানুষ আছে মুখ দিয়ে ভালোভাবে বোঝালেই বোঝে। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ওর সোশ্যাল রিয়েলিটিটা কি, ও কি ধরনের পরিবারে বড় হচ্ছে, ওর জন্য 2 পয়সা ইনকাম করা কতটা প্রয়োজনীয়। ও যে কথাটা বলেছে যে সব মানুষ সমান না, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আমরা একটা কথা জানি। সবাইকে যদি আমরা খারাপ ভাবি তাহলে আমরা দুনিয়ায় চলবো কি করে? ওর কথা 100% রাইট, কিন্তু কপাল যদি এরকম থাকে সেক্ষেত্রে আর কি করার থাকে। তারপর কি হলো? পরে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি উঠবো। আমি জাস্ট একটু শর্ট করছি বিষয়টাকে, আমি আনতে চাই না সেন্সিটিভ বিষয়। আপনি কি ওর দ্বারা রেপড হলেন? না, আপনি যেভাবেই হোক নিজেকে সেভ করেছেন ওখান থেকে। আচ্ছা, ঠিক আছে। পরে ও বললো আসলে আমি সরি, মানে আমার কাছে ফোনে মাপ চাইলো। আমি বললাম ঠিক আছে। পরে আমি আসলে ওর কাছে ছুটে যেতাম, কারণ আমি জানি এটা দেখার পরেও আপনার ওর প্রতি মায়া লাগলো? জানি না কেন। তারপর আমি নিজেতে ওর কাছে ছুটে যেতাম, ওর কাছে ছবি না তুলে আমি ভালো লাগতো না এরকম। ওকে। যখন ও বুঝতে পারলো যে ওর প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তখন ও স্বীকার করলো, জানো সুমি, আমার একটা মেয়ে আছে 8-9 বছরের, আর আমি বিয়ে করে ফেলছি। ওকে ওকে। পরে বললো ঠিক আছে, তোমার সঙ্গে আমার যা হয়েছে, আমি তোমাকে ছোট বোনের মতন দেখবো, আর তুমি আমাকে বড় ভাই হিসাবে ক্ষমা করে দাও। তারপর ওকে আমি সবসময় ভাই বলে ডাকি। তারপর 2012 সালে আমার মা একটা ছেলেকে পছন্দ করলো, এই যে আমার মামুর ওয়াইফের ভাইকে। এখন তাদের বিয়ে 2012 সালে। এখন আমি শুনে খুব খারাপ পেলাম যে আমার মা ছোট থাকতে কেন বিয়ে বসলো না, আমরা বড় হওয়ার পরে কেন মা বিয়ে করলো, মানে এইসব নিয়ে। মানে বিয়ে কি আপনাদেরকে না জেনে করে ফেলেছে? হ্যাঁ, না জেনে। তারপর আমার মার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এখন আমার মা কোথায় আছে আমি জানি না। তারপর মাকে প্রশ্ন করলাম, তুমি বিয়ে করলা কেন? বললে, মা, আমার এটা ভবিষ্যৎ আছে, আর যদি আমি অসুস্থ হই আমার মাথা কে ধরবে? তোমরা স্বামীর বাড়ি একটা বউ নিয়ে থাকবে, কিন্তু আমি বুড়া হবো, আমাকে কে দেখবে? তারপর এইভাবেই চলছে। তো একদিন মা প্রেগনেন্ট হয়ে গেল। আমি শুনে খুশি হয়নি, খুব হিংসা লাগছিল যে আমার মা এসব করতো কেন। আর একটা ছেলের নাম হয়েছে স্বপন।
জি। ওর স্টুডিওতে ফটোগ্রাফি করার জন্য একটা নিউজ দিয়েছিল। এই ছেলেটা আমার জন্য পাগল হয়ে গেছে, স্বপন দাস। ছেলেটা হিন্দু আমি জানি না। এখন ও ছেলের দোকানে যাওয়া আসা করতাম, জাস্ট লোকজন থাকতো, গল্প করতাম, ও আমার হাত ধরতো, বলতো তোমার হাতের নখগুলো অনেক সুন্দর, আঙ্গুলগুলো অনেক সুন্দর। আপনার নাম্বার পেলো কিভাবে? যে আফজাল ভাই, ওনার যে স্টুডিওত কাজ করতাম, ওনার কাছ থেকে সে আমার নম্বরটা নিয়েছে। আমাকে চাচ্ছেন সত্যি নায়িকা বানাতে, বিভিন্ন জায়গায় নাম্বার দিয়েছে আর কি। নাম্বারটা দিয়েছেন বিভিন্ন মিডিয়া পরিচালক যা আছে সব। স্বপন আমাকে অফার করলো যে ও আমাকে ভালোবাসে। একটু সুন্দর ছিল, খুবই স্মার্ট ছেলে ছিল। তো ওর কাছে বসে কম্পিউটারও চালাচ্ছে, দেখতেছি, বা আমাকে বলছে এরকম ছবি তুলে তোমাকে ভালো লাগবে। একজন ফটোগ্রাফ আছে রাশেল নাম, উনি আমাকে একটা নাটকের অফার দিয়েছিলেন। আমি বলছি না, আমি নাটক করব না, আমার স্বপ্ন আমি মিডিয়াতে নায়িকা হব, আমি নায়িকার ছবি পাঠও করব, আমি কোনো নাটকের মধ্যে কোনো মডেলের পাঠ করব না। তারপর উনি আফজাল, রাসেল, স্বপন ওরা মিলে আমাকে ঢাকায় একজন পরিচালক বাইরে, মেবি নামটা আমার মনে নেই, ওনার কাছে নম্বরটা দিল। উনি আমাকে ফোন দিয়ে বলছেন বিভিন্ন নাটকের অফার দিয়েছেন। তারপর স্বপনে আমাকে বলল যে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো। ও রাত হলে 12টা থেকে রাত 4টা-3টা পর্যন্ত কথা ওয়েটিং দেখা যেত। আমি বলতাম হ্যাঁ, আমি বলতাম তুমি এত ওয়েটিং কার সঙ্গে কথা বলো? বলে দেখো সুমি, আমি তো সারাদিন সময় পাই না, রাত হলে ফ্রেন্ড সবাই মিলে আমরা কথা বলি, মজা করি। আমি বলি না, একদিন হতে পারে, প্রতিদিন রাত তুমি এই ফ্রেন্ডের সাথে কথা বলো? পরে আমি বুঝতে পারলাম, বুঝে আমি চেয়েছি হয়ে যাব। তারপর ও যখন মিষ্টি করে কথা বলে আমি আর সরতে পারি না। তারপর আমি একটা ঈদের দিন ছিল, ওকে আমি 2000 টাকা দিয়েছি। মানে আমি যে বিউটি পার্লারে চাকরি করি, একমাত্র বিউটি পার্লার মালিক হিসাব ছাড়া আর কোন ফটোগ্রাফাররা জানে না আমি বিউটি পার্লারে চাকরি করি। ওরা জানে আমার গ্রামে আমি থাকি, পড়াশোনা করি। তো ওকে বলছি যে আমি বিশ্বনাথ থাকি, মানে আমার গ্রাম থেকে আমি আসতেছি তোমার জন্য টাকা নিয়ে, তুমি ঈদের জামা কাপড় কিনবা। কিন্তু ও যে হিন্দু সেটা আমি জানি না। তো ও তো আমাকে বলতে পারতো যে আমি ঈদ আমার জন্য না। ও বলছে না, আসা লাগবে না। তারপরে আমি তো কাছাকাছি দিঘাবি এই জায়গাতে আমি চাকরি করি। ও বলছে তুমি এত কষ্ট করে, মানে ওর কাছে আমার ভালোবাসাটা এইভাবে তৈরি করে রাখলাম যে ওর জন্য আমি কোথায় থেকে একা চলে আসলাম। ও ভাবছে এই কথা, তুমি আমাকে এত ভালোবাসো, টাকা দেওয়ার জন্য তুমি 3 ঘন্টা রাস্তা জার্নি করে আসছো, সত্যি তোমাকে ভোলা যায় না। আমার পার্লারে গিয়েছি, গিয়ে দেখি অনেক কাস্টমার। ঈদের সময় তো কাজ করতে করতে ও আমাকে বেজান ফোন দিচ্ছে। আমি তো ফোন দেখতেছি না, কারণ দেখবো কিভাবে, কাস্টমার তো রেখেই আমি ওকে টাকাটা দেওয়ার জন্য গিয়েছি। ওর স্বপন ছেলেটা খুব টেনশনে পড়ে গেছে যে কেন এই মেয়েটাকে ফোন দিচ্ছি, রিসিভ করছে না। তখন তো আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত 8-10টার সময় আমার কাজ শেষ। মালিকের বাসাটা যেতে হলে ওর দোকানটা পাস করেই মালিকের বাসা যেতে হয়। আমি রিস্কায় গেলে আমি মুখটা ওর দোকানের সামনে গেলে নিচে দিয়ে দিই। ওর দোকানটা 2 তলা, দেখা যায়। ও আবার সব সময় বেলকুনিতে আসে বসে থাকে, মেয়েরা যায় এইসব দেখে হয়তো। রিস্কাটা হয়তো ফুট তুলে ফেলি, মুখটা আবার করে ফেলি। মানে যতদিন ছিলাম এইরকম যাওয়া আসা করতাম, ও বুঝতেই পারতো না। সেদিন রাতে আর একটা কথা বলি, আফজাল যে স্টুডিও, ওনার কাছে গিয়ে আমি ছবি তুলছিলাম। স্বপনের দোকানে যেতে না যেতে ও রাস্তা পাস হবে, আমি যে রিস্কাটা গেছি ও রিস্কাটা খাড়া করেই ও পাস হবে। ও সরাসরি ওর মুখ আমার ফেসের দিকে ও তাকিয়ে আছে, থেকে কিছু বলেনি। ওকে ফোন দিলে বলে এই একটা মেয়ে বিছনা থেকে আসছে, আমাকে টাকা দিয়ে আবার আমি এত ফোন দিলাম, তুমি দলা না, এখন তুমি রাত 10টার সময় কোথায় থেকে এসেছো, নিশ্চয়ই তুমি খুব খারাপ। আমি বলছি না না, এই শোনো, আমি একটা ছবি তুলতে গিয়েছিলাম, এখন কাজ শেষ, আমি চলে আসছি। তুমি বিশ্বাস না করলে আফজাল ভাইকে জিজ্ঞাসা করো। কিভাবে বিশ্বাস করলো? শেষ ঈদের দিন দোকান খুলেছি, ভাবছি যে 3টার দিকে আমি বাড়িতে চলে যাব। আর ওর বাসাটা ওই পড়ছে আমাদের পার্লার ফেলে একটু সাইডে, হিন্দু পাড়া। ও আমাদের পার্লারের সামনে একটু মনে হাঁটারুটি করছে, আর আমি ওকে দেখিনি। তালা দিয়ে গেট লাগাচ্ছি, এইসব দেখতেছে, দেখে আমাকে ফলো করছে। আমি দেখি মোটরসাইকেলের মাঝে আমাকে বলছে এই তুমি ঈদের দিন সকাল থেকে ফোন ধরছো না, তুমি এখানে কেন? পরে দেখা গেল না, ওর কাছে শিকারই সব করতে হবে। বাসায় গেলাম, ওকে বললাম তুমি জানো আমি এই পার্লারেই চাকরি করি। এই প্রথম জানলো যে আপনি পার্লারে কাজ করেন? পরে জানতে পারলাম, একদিন দোকানে গিয়েছি, জানতে পারলাম যে ও একজন হিন্দু। ছেড়ে দিয়ে দিছে, কারণ হিন্দু মানুষের সাথে সম্পর্ক আমি কিভাবে করবো? আমি বলছি তুমি হিন্দু? ও বলছে হ্যাঁ আমি হিন্দু, তুমি জানো না? আমি বলছি তুমি তো আমাকে কোনো বলো না। আমি হিন্দু, তোমার সাথে তো আমি রিলেশন করিনি, তোমাকে আমি খুব পছন্দ করি, ঠিক আছে, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। তারপর দুলু ছেলেটা, ও আমাকে মাঝে মধ্যে ফোন দিত, ডিস্টার্ব করতো, মানে এইসবই মেসেজ দিত। আমি ওকে ফোন দিলাম একদিন, কেন জানি না, আমার মনে অনেক সবকিছু মিলে আমার অনেক কষ্ট হলো। ওকে আমি একদিন ফোন দিয়ে কান্নাকাটি করলাম।
দুলুকে ফোন দিয়ে কান্নাকাটি করলেন এবং সে আপনাকে অনেক আগে অফার করেছিল যে এত টাকার বিনিময়ে তার সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করবেন কিনা, এবং তখন আপনি সেটা রিজেক্ট করে দিয়েছিলেন। আমাকে একটু বলেন তো, যে ছেলেটা সম্পর্কে আপনি জানতেনই যে ছেলেটা ভালো না, তাকে আপনি ফোনটা কেন দিলেন? আমার মনে কষ্ট এসেছিল তখন। এই দুলু কি ছেলেটা- এই সময়টাতে যখন আপনি আফজাল কিংবা আপনি স্বপনের সঙ্গে এক ধরনের একটা সম্পর্কে রয়েছেন, ইনফ্যাক্ট স্বপন যখন আপনার বয়ফ্রেন্ড, তখন কি দুলু ট্রাই করতো আপনাকে মাঝে মাঝে ফোন দিয়ে বিরক্ত করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও, তার মানে মাঝে মধ্যে দুলুর ওর জায়গা সাথে- থেকে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, হ্যাঁ। ও আমাকে মাঝে মধ্যে ফোন দিত, মাঝে মধ্যে ওর সাথে 20 মিনিট আধা ঘন্টা এরকম কথা বলতো। হুম দুলু আমাকে ফোন দিয়েছে, কেটে দিয়েছি, বাদে আবার দিয়েছে, ওর সাথে কান্নাকাটি করতেছে। হুম হুম হুম। বললো কি হয়েছে, আমি বললাম না আমার খুব মন খারাপ, তুমি মানে মনে হচ্ছে তোমার সঙ্গে একটু কথা বলি। বললাম আমি এয়ারপোর্ট আসছি, তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। আধা ঘন্টা পর আমাকে ফোন দিল, দিয়ে আমি ওকে ইচ্ছাতেই বলে দিলাম আই লাভ ইউ। ও আমাকে মানে ওকে ফোন দিয়ে বলে দিলেন আই লাভ ইউ? হ্যাঁ। তারপর ও বললো হঠাৎ এরকম কেন? আমি বললাম আমি জানি না, আমার মনে হচ্ছে যে সত্যি তুমি আমাকে ভালোবাসো। পরে বললো এতদিনে তুমি আমাকে বিশ্বাস করলে যে আমি তোমাকে ভালোবাসি? আমি বললাম হ্যাঁ, আমার বিশ্বাস হলো তুমি আমাকে ভালোবাসো, এমনকি আমিও তোমাকে আজ থেকে ভালোবাসবো। বললো তুমি যখন আমাকে ভালোবাসো আমার সঙ্গে দেখা করতে পারবা? আমি বললাম অবশ্যই আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো। কিন্তু ও তো আপনাকে ভালোবাসে না, প্রথম থেকে ও আপনাকে অফার দিয়েছিল এটা করার জন্য। কারণ আমি ভাবতাম ও ছোট মানুষ তো, মানে একও মানুষ আছে মানুষকে ট্রাই করে। ও আচ্ছা, আপনার কাছে মনে হয়েছে যে ও হয়তো আপনাকে বাজিয়ে দেখতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও কি পরবর্তীতে ভালোবাসার অফার দিয়েছিল, লাভ অফার দিয়েছিল? হ্যাঁ, ও আমাকে ভালোবাসে সত্যি বলে। আমি একদিন ওকে বলছিলাম যে তুমি যে আমাকে বললে এরকম, জানো আমার ফ্রেন্ড 3টা মিলে বলেছিল তোমার ম্যাডাম তুমি অনেক খারাপ কাজ। ও ওকে, যাই হোক, ওর ধারণা যখন চেঞ্জ হয়ে গেছে তখন সে নিজে থেকেই অফার করেছে যে না আপনাকে সে লাভ করে হ্যাঁ। বা ভালোবাসতে চায়, কিন্তু তখন আপনি স্বপনের সঙ্গে একটা সম্পর্কে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো যখন স্বপনের সাথে যখন ব্রেকআপ হয়ে গেল তখন আপনি দুলুকে ফোন দিয়ে বলেছেন লাভ ইউ, তাই তো? হ্যাঁ। ওকে, তারপর? তারপর আমার জীবনে আমি কাউকে মন থেকে ভালোবাসিনি, যে আমি ছোট থেকে কষ্ট পেয়েছি, বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আমি চেয়েছি যে একটা মানুষের সাথে সম্পর্ক রাখি যেতে আমার মনটা একটু সুখে থাকে। দুলুকে আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, ও বলছে তুমি আমার সঙ্গে দেখা করো। ওকে দেখা করবো। বিশ্বনাথ একটা রেস্টুরেন্ট ছিল, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জায়গাটাই আসে, ওরকম জায়গাতে নিয়ে গেছে দুলু আপনাকে। ওকে, ও আমাকে আমার শরীরে টাচ করলো। ওকে, যে বিষয়গুলো অস্বস্তিকর সেগুলো না বললেও আপনার চলবে, আমরা বুঝে নিব যে আসলে কি হয়েছে। আপনাদের মধ্যে কি কমপ্লিটলি কোনো অনৈতিক সম্পর্ক সেখানে হয়েছিল? না না, ওকে, সেটা কিছু হয়নি। Okay. ও আমাকে টাচ করে বুঝতে পারলো যে আমি আসলে এরকম কোনো কাজ করতে পারিনি। নোট করবেন প্রিয় শ্রোতা, গল্পটাকে ডিপলি ভাবার চেষ্টা করবেন। এখানে অবশ্যই ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেটা আপনারা হয়তোবা ওভাবে চিন্তা করছেন না। আমি একটু চিন্তা করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমিও কিন্তু শ্রোতা, আমি শুধু উপস্থাপক না। আমি আজকের এই গল্পটা আপনাদের এখানে উপস্থাপন করবার আগে আমি গল্পটা সম্পর্কে কিচ্ছু জানি না, আমি উপস্থাপন করছি এবং আমি শুনছি। কেন আমি কিছু না জেনে রিস্কটা নিয়েছি? বিকজ অফ হার অ্যাপিয়ারেন্স। আপনারা যদি ফেসবুকে আপনার ওই লাইভটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে গল্পই হোক না কেন এই গল্প অবশ্যই রেডিওতে প্রচার করা উচিত, সেই জায়গাটা থেকে আমি রিস্কটা নিয়েছি। বিষয়টা এরকম যে আমার কাছে মনে হচ্ছে একটু ডিপলি চিন্তা করার সুযোগ আছে। দুলু ছেলেটা, ওর কাছে মনে হয়েছে যে না, যারা এইসব পার্লারে কাজ করে সেসব মেয়েরা বোধহয় এরকম, সুতরাং ও যখন দেখেছে যে না মেয়েটা আসলে এরকম না, তখন ওকে লাভ করার প্রস্তাব দিয়েছে। এখানে দুটো বিষয় জড়িত। একটা হচ্ছে যে এমনও হতে পারে যে দুলুর মনে হয়তো বা এরকম বিষয় কাজ করেছে যে মেয়েটাকে সরাসরি টাকা দিয়ে অফার করে বিষয়টা এরকম ভাবে ওর কাছ থেকে আদায় করা যাবে না, যে কারণেই ওকে ভালোবাসার ফাঁদে ফেলতে হবে। হতে পারে এরকম একটা। আরেকটা যেটা হতে পারে, যেটা সত্যি সত্যি হতে পারে, যে না, যে মেয়েটি যেহেতু রাজি হয়নি সুতরাং মেয়েটা বোধহয় ভালো, তাহলে তার সঙ্গে একটা সম্পর্কে গিয়ে দেখি। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ইন দ্য মেন টাইম মেয়েটা যখন রাজি হয়েছে তখন তাকে কোন একটা জায়গাতে নিয়ে গিয়ে যে সব ফিজিক্যালি যতটুকু করা যায় এই সব বিষয়গুলো যখন ট্রাই করছে, তখন উদ্দেশ্য দুটো হতে পারে। একটা হচ্ছে যে মেয়েটা যা বলেছে সেটা সত্য কিনা, আরেকটা হতে পারে যে না, যতটুকু সুযোগ আছে ততটুকুই হাসিল করে নেয়া। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে গল্পের ডাইমেনশনটা বুঝতে আপনাদের সহজ হবে। নইলে অনেক সময় আপনি ভুল বুঝবেন আপনার জায়গাটা থেকে। বলুন তারপরে। ও আমাকে তারপর মাজারে নিয়ে গেল। আমি বললাম কেন মাজারে? জানো সুমি, আমি তোমার যখন টাচ করেছি আমি বুঝতে পারলাম যে তুমি। বললো তোমাকে আমি মাজারে নিয়ে মাজার শপথ করাবো, বলবা যে তুমি আমাকে ছাড়া কোনো ছেলের দিকে তাকাবা না, কার কাছে কোনো জিনিসের হাত পাতাবা না। আমি ওর সাথে কসম কিরা কাটছি। আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু এই যে বললাম যে আমি আমার মনের সুখটা সবসময় দেখি, কার দুঃখে আমাকে মনটাই চাইলো আর কে চায়নি সেটা কখনো আমি ফিল করতে চাই না। তারপর আমার জীবনে আরেকটা ছেলে আসে, তার নাম ছিল আজমাল। না দাঁড়ান, এর সঙ্গে কি সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল? না, ব্রেকআপ হয়নি। যে ওর সাথে একটা সম্পর্ক তাকিয়ে আমি ছিলের দুলহান বিউটি পার্লারে একটা জয়েন্ট করি। সেখানে যাওয়ার পরে একটা ছেলে আমার জীবনে আসলো, ওর নাম ছিল আজমাল। ওর দোকান ছিল একটা পার্লারের পরে, আমার খুব ইচ্ছা করে আইসক্রিম খেতে, ঠান্ডা খেতে, ওর দোকান থেকে আনি।
তখন কি দুলুর সঙ্গে আপনার বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড সম্পর্ক সব- আছে? সব সম্পর্কটাই আছে। আচ্ছা, যে মানে ও আমাকে ফোন দেয়, তখন আমি 2টা ফোন ইউজ করতাম। জি, দুলু আমাকে এত ভালোবাসে, কারণ আমি যদি ওয়েটিং থাকি ও পাগল হয়ে যায়, কান্নাকাটি করে। ওকে। তাই আমার কথা বলতে হলেই আমার মানে 2টা ফোন লাগবে, মানে কষ্ট না দেওয়ার জন্য আমি 2টা ফোন লুকিয়ে আপনি আরেকটা ফোন হ্যাঁ, নিলেন, এরপর এই ও- নাম্বারটাও জানতো না? ও জানতো না। তারপর আমি এই ছেলেটাকে, যেটা আমার নিউ ফোন নিউ সিম, ওটার নম্বরটা দিলাম, এই যে আজমল নামে যে ছেলেটা। তো ও একদিন আমাকে প্রশ্ন করে যে সুমি, তোমাকে আমি বিয়ে করবো, তুমি করবা আমাকে? আমি বললাম হ্যাঁ করবো, কিন্তু এখন না। কবে করবা? আমি বললাম 1 বছর পর করবো। তুমি আমাকে মাজারা গিয়া আমার মাথায় হাত ছুঁয়ে আর মাজারের মুকাম ছুঁয়ে কিরা কাটতে হবে। আমি বললাম হ্যাঁ পারবো, কিন্তু আমি ওর সাথে তো আসলে বুয়া কিরা কাটছি। মানে আপনি আসলে কিটা কেটেছেন শেষ পর্যন্ত? কেটেছি, কিন্তু এটা আমি মন থেকে কাটিনি, কারণ ওকে খুশি রাখার জন্য আমি এই কাজটা করেছি। কেন ওকে খুশি রাখতে হবে? ওকে তো কারণ আপনি লাভ করতেন না, কেন লাভ খুশি রাখতে হবে? করতাম না কারণ জানি, কিন্তু এই যে এক সুন্দর ছেলেরা দেখলে আমার খুব ভালো লাগে। ও, মানে ও দেখতে সুন্দর ছিল? হ্যাঁ অনেক সুন্দর, দুলুর চাইতে রঙের ফর্সা ছিল। আজকে ও যে কথাগুলো এখানে বলছে, দিল খুলে বলছে, যেখানে আপনারা ভালো পাবেন, মন্দ পাবেন, যেটা উচিত পাবেন, অনুচিত পাবেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ওকে জাজমেন্টের কাতারে বসাবেন না, কারণ এগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু না কিছু করে থাকি। কিন্তু ও যেভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে, সেটা আমাদের জায়গা থেকে কোনোভাবেই কাম্য না। তারপর কি হলো? তারপর ও আমাকে একটা বৈশাখী মেলাত নিয়ে গেল। আমাকে বৈশাখীর দিন ছিল, একটা লাল শাড়ি পরেছি, ও আমাকে সবার সামনে একটা গোলাপ দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। মানে তখনও কি আপনার দুলুর সাথে সম্পর্ক ছিল। দুলুর সাথে কিন্তু সম্পর্ক যে ছিল? শাড়িটা আমি পরেছি সেটা আমাকে বৈশাখের আগের দিন দুলুই গিফট করেছিল, কিন্তু দুলুর সাথে আমি দেখা করিনি, এই ছেলেটার সঙ্গেই করেছে। দুলুকে বলছে যে বৈশাখীর দিন সারাদিন ব্যস্ত থাকবো, যদি সময় পারি তাহলে করবো, কিন্তু পার্লারটা তো 2টার সময় লাগানি হয়ে গেছে। এখন দুলু বেচান ফোন দিচ্ছে, আমার ফোন সাইলেন্ট, কারণ ও ছেলেই জানে না আমি 2টা ফোন ইউজ করি। ওকে। তারপর ওকে বললাম আচ্ছা ঠিক আছে, আমার ম্যাডাম আমাকে ফোন দিবে, আমি চলে যাই। তখন সন্ধ্যা 6টা। তারপর দুলু আমাকে বলে এই তুমি ফোন দাও না। আমি বললাম না যে আমি ব্যস্ত, যে আমি এখন একটু ফ্রি হয়েছি, মন চাচ্ছে তোমার সঙ্গে শাড়িটা পরেছি, এই মাত্র পরেছি, তুমি আমার সঙ্গে দেখা করবা? ও বললো হ্যাঁ। তো বললো ঠিক আছে, তুমি লাল শাড়ি পরেছো, আমিও লাল ফতোয়া পরেছি। আমি বললাম তাহলে ঠিক আছে চলো, কোথায় যাবো? শিশু পার্কে যাবো। মানে সারাদিন আপনি হচ্ছে আজমলের সঙ্গে আপনি ঘোরাফেরা করেছেন ওরই দেয়া শাড়িতে, এবং তারপরে ওই শাড়িটা পরে আপনি বিকেল বেলার দিকে দুলুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এবং এদিকে সারাদিন দুলু আপনাকে ট্রাই করেছে ফোনে, তাই কি? ওকে। দুলু আসলো, আসার পরে দুলুর সঙ্গে দেখা করলাম। আমি বললাম পার্কে যাব, আমাকে পার্কে নিয়ে গেল। ও আমাকে বাসা পর্যন্ত দিয়ে চলে গেল। ওকে। আমি চলে যাই আর একটা পার্লারে, বধুয়া বিউটি পার্লার। আমি মানে যে আজমল নামে যে ছেলেটা, ওকে আমি সিম চেঞ্জ করে ফেলি, মানে ওই সিমটা অফ করে দেই, ওর সাথে আর আমার কোনো কথা হয় না। তারপর যে দুলুর সাথে কথা হয়, তো সবসময় কথা হয়। তো এই পার্লারে একটা মেয়ে ছিল, এই মেয়েটার নাম ছিল দশমী। আর দুলুর সাথে আমার কথা যেরকম হয় এরকমই হতো, কিন্তু দুলুর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল। চুক্তি বলতে ও আমাকে বলছে যে সুমি, আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে করো। আমি রাজি হয়ে গেলাম, বললাম ঠিক আছে। তারপর ও একটা রুম ঠিক করলো, যা আমরা হওয়ার হয়ে গেল। ওর পরে ও আমার জন্য খুবই পাগল। কোন পাগল সেটা আমি বুঝতে পারি না। তার সাথে আমার বছরে মানে 3-4 বার থাকতে হতো ওর সঙ্গে। দুলুর সঙ্গে আপনার সম্পর্ক কত বছরের ছিল? 4 বছরের কাছাকাছি। ওকে, ঠিক আছে। দুলুর সাথে এরকমই আমার চলছে। তখন আমারও উদ্দেশ্য ছিল ওকে বিয়ে করব। আমি যখন বিয়ের কথা বলি যে আমি তোমাকে বিয়ে করব, ও বলে হ্যাঁ করব, তারিখ দে। তারপরে বলে না এখন না, পরে করব। এরকম করে করে আমাকে দিন কাটিয়ে নিচ্ছে। 2013 সালে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওর পিছটা ছেড়ে দিব। এর আগে একটা ছেলে আমার জীবনে বারবার ডিস্টার্ব দিত, ওর নাম ছিল নাহিদ। অনেক ধরনের ট্যাগ মারতো, ভয় দেখাতো, মানে ওকে আমি ভালো না বাসলে মানে আমাকে খুন করবে, এই ধরনের হুমকি দিত। আমি বুঝতে পারতাম। আমি যতদূর বুঝতে পারছি যে আজমলের সঙ্গে তখন আপনি সম্পর্ক অফ করেছেন, দুলুর সঙ্গে আপনার এক ধরনের সম্পর্ক আছে, সেটা সিরিয়াস একটা সম্পর্ক, নইলে তো আপনি ধরনের ফিজিক্যাল রিলেশনশিপে যেতেন না। আরেকটা যেটা, যে ছেলেটা আপনাকে মাঝামাঝি ট্রাই করছে, নাহিদের সঙ্গে আপনার সম্পর্কটা কি ছিল আসলে? প্রেম করবে এই চেষ্টা, কিন্তু ও আমি জেনেছি ফার্স্ট টাইম যে আমি আবার একটা অভ্যাস ছিল, ছেলেদেরকে আমি ডিস্টার্ব আমাকে করলে আমি সরাতে পারি, মানে সেক্সুয়াল ভাবে একটু কথা বলি, তখন ভালো ছেলে যে সে তো অবশ্যই সরে যাবে, আর খারাপ যে ছেলেটা সে কখনো সরবে না। তো ওই ছেলের সাথে ফার্স্ট টাইম যে আমি খারাপ কথা বলেছি, ও মানে প্রথম 2-1 দিন আমাকে ফোন দেয়নি। আমি ভাবছি খুব ভদ্র ছেলে, এই জন্য এইসব কথা শুনে ও সরে গেছে, ভালো হয়েছে। এখন দেখি খালি ফোন দে। তারপর খারাপ কোনো কথা বলে না, মানে ভালোবাসে, বলে তোমার যে কথাগুলো এগুলো রেকর্ড করেছি এই নিয়ে আমাকে ভয় দেখায়, মানে আমি ভয় পেয়ে গেছি। একদিন জানতে চাইলাম যে তুমি কি করো, বললো আমি ড্রাইভার। আমি বললাম কি তুমি ড্রাইভার? আমি একটা ড্রাইভারের সঙ্গে সম্পর্ক করব? ইম্পসিবল।
তুমি কত টাকা ইনকাম করো? মানে আমি একটু ওর সাথে একটু বড় বড় গপ দিতে থাকলাম। বললাম জানো আমি মাসে এত টাকা ইনকাম করি, আমার ড্রেস প্রতি মাসে লাগে, আমার জুতা প্রতি মাসে ড্রেসের সাথে ম্যাচিং লাগে, তুমি আমাকে এইসব দিতে পারবা না, তাহলে তোমার সাথে প্রেম হবে না আমার। তারপর ওই ছেলেটা আমাকে বারবার ফোন দিত, 2 দিন 3 দিন পর পর ফোন দিতে দিতে যেত। মানে বুঝতে পারলাম যে ছেলেটা আসলে আমাকে ভালোবাসে এরকম একটা। আর দুলু আমার কাছে খালি টাকা নিত। দুলু 2 দিন পর বলতো সুমি আমার টাকা লাগবে, টাকা দিতাম। এমনকি এই যে টাকাটা পড়তো, টাকা আমি দিতাম, 50 টাকা ও আমাকে দিত। মানে বুঝি নাই, কোথায় থাকতেন? হোটেলের অর্ধেক টাকা আপনি দিতেন, অর্ধেক টাকা সে দিত। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি। জীবন গল্প আসলে কোনো কিছুকেই কনসিডার করে না, যেভাবে ঘটেছে সেভাবেই এখানে উপস্থাপন হচ্ছে। শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। ফেসবুকে ওনাকে অনুষ্ঠান শুরু করবার আগে একটা লাইভ দিয়েছি, সেটা অনেকে দেখে এখন অনেক রকমের মন্তব্য করছেন। আমি একটা কথা আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের আসলে একটা দুর্ভাগ্য। ফেসবুকে না এত বেশি ফেক আইডি কিংবা এত বেশি ম্যাচিউর আইডি যে যা ইচ্ছা কোন একটা বিষয় নিয়ে যেমন ইচ্ছা বলে দেন, এবং সবাই মনে করেন কি এটা এমন একটা জগৎ যেখানে আসলে কাউকে দেখা যায় না, কাউকে বোঝা যায় না। এবং যেহেতু আমার ছবিটা ফেক, সুতরাং আমি যা ইচ্ছা তাই বলে দিলাম। কোন ব্যক্তি যখন স্ট্যাটাসে একটা কমেন্টস করেন কিংবা একটা ছবি পোস্ট করেন, এটা কিন্তু তার ব্যক্তি মনের পরিচয়কে ওখানে প্রকাশ করে। আপনি যদি কাউকে গালি দেন বা গালমন্দ করেন, যাকে আপনি গালি দিলেন বা গালমন্দ করলেন, সেটার চাইতে বড় সমস্যা হচ্ছে আপনার নিজের পরিচয়টা আপনি ওখানে রিভিল করলেন। এবং আপনি যে কাজটা করেন সেটা আপনার ফ্যামিলির দিকে আঙ্গুল দেয়। ফেসবুক একটা পাবলিক প্লেস, এখানে যা ইচ্ছা তাই কমেন্টস করা, বাজে বলা, অশ্লীল শব্দ ব্যবহার করা এবং কাউকে উত্ত্যক্ত করা, এটা রীতিমতো অন্যায়। যারা এটা করেন তারা নিম্ন মনের পরিচয় দেন। আজকে এই গল্পটা যতদূর পর্যন্ত এগিয়েছে সেটা শুনে ওর ভিডিও দেখে যদি কেউ এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে আমি বলবো সেটা তার নিচু মনের পরিচয়। আমরা ফিরবো ঠিক রাত 12 সুমির কাছে, আবারও ফিরছি। সুমি, কি হলো তারপরে? তারপরে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, ও যখন আমাকে বিয়ে করবে না, অন্য একটা লোক তাকালে আমাকে ওর সামনে জিজ্ঞেস করবে তুমি কি এই মেয়েটাকে চিনো, ওর সাথে কিসের সম্পর্ক, মানে আমাকে অসম্মান করে। তাই আমি ভেবে চিন্তা করেছি না, দুলুর লোকটা আমি ছেড়ে দিব, কারণ যে ভালোবাসার বিশ্বাস নেই সে ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চাই না। আমার বাবা মার ভালোবাসা আমি পাইনি, যে আমাকে একটু ছেলে হোক মেয়ে হোক একটু ভালোবাসা মন থাকে, আমি ওর পূজারি হয়ে যাই। কেউ কথা বললে, ওয়েটিং দেখলে, এইসবের প্রতিশোধ ওর রুমে নিয়ে আমাকে অনেক মারধর করবে, জুতা দিয়ে বাড়াবে, আমার চুলো দিয়ে টানবে। তাই আমি আস্তে আস্তে ওর কাছ থেকে আমি দূরে সরে থাকতে চাই। তারপর আমি সিদ্ধান্ত মনে মনে নিয়েছি যে আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এমনকি আমি সিম টিন চেঞ্জ করে ফেলবো। তারপর আমি এই যে বদুয়া বিউটি পার্লার চাকরি করছি অনেক দিন, 2 বছর কাছাকাছি হবে। দুলু কিভাবে জানুন আমার নম্বরটা পেয়ে গেল, পেয়ে আমাকে ফোন দিল, দিয়ে বলে এই তোমার জন্য আমি আম নিয়ে আসতেছি, লেসু নিয়ে আসতেছি, আমাদের বাসা যে গাছ ফসল ধরছে তোমার জন্য নিয়ে আসতেছি। দুলুর সঙ্গে আপনার যোগাযোগ কতদিন বন্ধ ছিল? প্রায় 5-6 মাস। কিভাবে জানি আপনার নাম্বারটা পেয়ে গেছে, নতুন নাম্বার? আর সিলেট তো বেশি হলে 30-25টা পার্লার, এর বেশি না। মানে তদন্ত করে পেয়ে গেছে আমি এই পার্লারই থাকি। পরে সে খোঁজ করে বের করে সে আপনি বদুয়াতে আছেন। আচ্ছা। ও আমার সাথে বকাচকা না যে সুমি তুই কিভাবে থাকতে পারলে আমাকে ছাড়া যে মেয়ে 1 ঘন্টায় কথা বলে না থাকতে পারে, সে 6 মাস 5 মাস থেকে গেল, বুঝে ফেলছি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আমাকে ভালোই বাসো না, শুধু তুই আমার মারধরটা দেখলে কিন্তু আমার ভালোবাসাটা তুই জীবনেই দেখবে না। তারপর ও আমাকে বলল প্রতি বছরে যেরকম আমাদের বাগানে ফল ফসল ধরে তোমাকে দিয়ে আসি, এবারও আমি তোমার জন্য দিয়ে আসতে চাই। আমি বলছি তাহলে আসো আমার পার্লারে। পরে চলে এসে এগুলো আমাকে রাস্তার সামনে থেকে দিয়ে গেল, লেসু টেসু সবগুলা। লিচু সে এসে আপনাকে দিয়ে গেছে, তার মানে আপনি দেখা করেছেন তার সঙ্গে? হ্যাঁ। ওকে। বাসার যাইতে 2টা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে একটু কঠিন ভাবে আর একটা রাস্তা হচ্ছে একটু সহজ ভাবে। আমি যে শাহজালাল মাজার দিকেই যাই, এই রাস্তাটা সহজ বেশি। ভাড়াটা আমি মোবাইলে ঢুকে নিই আর হেঁটে হেঁটে চলে যাই গান শুনে শুনে। এটা আমার প্রতিদিনই হয় এরকম। আমি দেখছি একটা সিএনজি থেকে একটা ছেলে স্প্রে বার করলো, মানে একটা স্প্রে জাতীয় একটা জিনিস বাইর করছে। স্প্রে জাতীয় কোন একটা জিনিস বের করেছে সিএনজি থেকে, আপনি তখন হাঁটছিলেন? হ্যাঁ, আমি তখন দেখছি হাতটাকে বাইর করছে, আমি ভাবছি সিএনজি থেকে হাত বার করছে একটা ছেলের মধ্যে একটা বোতল জাতীয় স্প্রে। তারপর এই স্প্রের পানিগুলো গিয়ে পড়ে গেছে ওয়ালের উপরে। আমার পণ্য একটা কালো শার্ট ছিল, শার্ট দেখে আমার একটু ছিদ্র হয়ে গেছে। সবাই বলতেছে ওকে পানি ডালো, ওর হাত পুড়ে যাচ্ছে, এইগুলো বলছে, কিন্তু এসিড এটা আমি জানি না জিনিসটা কি সেটা। মানে আপনি কি ফিলই করতে পারছিলেন না?
শার্টের উপরে পড়েছে, এখন আমার শরীরে পড়েনি। একটা ফুটা পরে আমার হাতটা পুড়ে যাচ্ছে, একটু ফুটা, জাস্ট একটু। সবাই নিয়ে আমার হাতের মধ্যে পানি দিচ্ছে। সবাই বুঝলো কিভাবে যে আপনার হাতেটা পড়েছে এত মানে ছোট জিনিস? এই যে ওয়ালে পড়েছে, ওয়ালের রংগুলা। ও আচ্ছা আচ্ছা, ওয়ালটা দেখে সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ। আচ্ছা, ওই সিএনজিটা কোথায় কি করলো তাহলে? সিএনজিটা চলে গেছে, একটানে চলে গেছে, একবারই চলে গেছে। দুলুকে তখন বলেছি, আমি বলছি ও জানে যখন আমি বিপদে পড়ি ওকে আমি খুঁজি। অ্যাসিডের লাগার পরে আমার মনে হলো দুলুকে ফোন দেওয়া উচিত। আমি কান্না করে বলছি, দুলু আমার এরকম অবস্থা, তুমি আমাকে এসে হেল্প করো। ও বললো তুমি চিন্তা করো না, আমি আসতেছি। পরে আমি ভাবছি যে না, দুলু যখন এত বিপদে আমার আসে তাহলে আমি দুলুকে বিয়ে করে নিব। না কিন্তু আপনার তো মাথায় আসা উচিত যে কে করতে পারে এই কাজটা। না, এইসব আমার কিচ্ছু আসেনি, কিচ্ছু আসেনি। না, অ্যাসিড কি বা অ্যাসিড কি জিনিস সেটা আমি বুঝতেই পারতেছি না। পরে বললো না, তোমাকে কাজ করি, উসমানী মেডিকেল নিয়ে যাওয়া লাগবে। কিন্তু দেখে মানে বুঝতেছে হাতের মধ্যে একটা স্পট পড়ছে ছোট, বলছে তারপরে তোমার ডাক্তারে নিয়ে যাই। তারপরে এক রাত ভর্তি হয়ে গেল, পুলিশ আসছে, বললো 2 দিন আগে একটা মেয়েকে অ্যাসিড দেওয়া হয়েছে, আবার আজকে আর একটা মেয়ে, নিশ্চয় মালিকের কোনো শত্রুতা আছে। উনি বলে দিলেন আমি মডেল, আমার অনেক শত্রু আছে, মানে আমার উপরে ছেড়ে দিয়ে দিলেন। এখন পুলিশ আমাকে ধরলো থানাতে নিয়ে, বললো শোনো তুমি তো একটা মডেল ছিল। আমি বলছি হ্যাঁ, তুমি কোন কোন জায়গায় মডেলিং করেছো সেগুলো বলো। পুলিশ জানলো কিভাবে অ্যাসিডের ঘটনাটা? এই যে মানে উসমানী মেডিকেল ভর্তি হলে তো আগে। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, হ্যাঁ। তারপর? আর এর আগে তো একটা মেয়ে হয়েছে, এর কারণে আপনাদের এলাকাতে একটা মেয়ে হয়েছে? এলাকা মানে আমি যে পার্লারে চাকরি করতাম একই পার্লারে একটা মেয়ে হয়েছে। একদিন আগে একটা মেয়ের মুখে অ্যাসিড পড়েছে, পরের 2 দিন পর আমার। তারপর ম্যাডামে আমার বিরুদ্ধে বললেন যে ওর একটা ছেলের সাথে রিলেশন আছে, ও বিভিন্ন ছেলেদেরকে অনেক হুমকি দামকি দেয়। ম্যাডাম চাচ্ছেন এইটাই যে ম্যাডামের উপর থেকে এই সমস্যাটা আমার উপরে চাপাতে। পরে পুলিশ তদন্ত করে দেখলো আমার আসামিও কেউ পাচ্ছে না, দশমীর আসামিও কেউ পাচ্ছে না। ও দশমী মেয়েটাও ভিকটিম ছিল? ওকে। দশমীরটা পাওয়া গেছে যে ও একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বংশের ছোট দেখে ও দশমী রাজি হয় না দেখে দশমীকে অ্যাসিড দেওয়া হয়েছে। তাহলে তো আমাকে পুলিশ পরে বললো যে তোমার একটা, আমি বললাম আমারটা কে করেছে আমি জানি না, কারণ আমি দেখিনি। সিনজি থেকে একটা ছেলের হাত দেখেছি, আর কিচ্ছু দেখতে পাইনি। ও দশমীর মামলার প্রতীক আমারটাও জড়িত করে দিয়ে দিল, যেতেই উচিত না, কারণ দশমীর এই ছেলেটাকে আমি কখনো দেখিনি, আর দশমীর ছেলেটাকে আমাকে দিবে কেন, কারণ এটা আমি বিশ্বাস করি না। যাই হোক, এইভাবে চলে গেল। পরে দুলু আমাকে বলল দেখ তাহলে তুমি এই পাল্লাটা চেঞ্জ করে নাও। আমি বললাম ঠিকই আছে। আমি রমজান বাড়িতে চলে গেলাম, চাকরি জগৎ লামসি দেখে এই প্রথম আমি নানার বাড়িতে 1 মাস থাকি, প্রায় 8 বছরের পরে। এখানে দূর সম্পর্কে মামু লাগে আমার, আমাদের বাড়িঘর নাই তো, আর আমার আপন মামুরও ঘর টর তেমন ভালো না, কেউ থাকতে পারে না। তো ওদের ঘরটা একটু দলান আছে, সবাই গিয়ে থাকে, ছোটবেলা থেকে আমরা থাকতাম। তো ওনার নাম হয়েছে শাহিন। ছোট যখন আমি ছিলাম ও মানে আমাকে খারাপ খারাপ পিকচার আইন দেখাইতো, এই যে মামু উনি আমাকে। তো আমি ওনাকে একটু জানি যে উনি একটু খারাপ টাইপের, তাই আমি ওনাকে দেখলে একটু সরে সরে তাকি এইরকমই। তারপর উনি আমাকে আমার হাতটা ধরলেন রাত 8:30টার দিকে, ধরে রুমের দিকে টান মারি নিয়ে নিলেন। আমি গেলাম, বললাম কি হয়েছে? সম্পর্কের মামা? হ্যাঁ। উনি বাদে বললেন যে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো। ছেলে অনেক সুন্দর। আমি ভেবে নিচ্ছি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে কি? তখনও তো আপনার দুলুর সঙ্গে সম্পর্ক আছে না? হ্যাঁ ছিল। সম্পর্কে আবার জোড়া লাগলো? জোড়া লাগলে বলতে সেই রকম না, প্রথম যেরকম কথা হয়তো সেই রকম না, মানে ওর সঙ্গে ভালোবাসার কোনো কথাই নাই, শুধু ও ফোন দিবে, আমি একটু গালি বকা দিব, ও আমাকে গালি বকা দেয়, এইরকমই চলতো দিনকাল। এই মামু যে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে। উনি কি ম্যারিড ছিল? না, আনম্যারিড। উনি বললো বিয়ে করবো কিভাবে, তোমার তো বাড়ি তুলতে পারবো না, কারণ ছোট থেকে তুমি বড় হয়েছে এই বাড়িতে, তুমি তো আমার ভাগ্নির লয়ে লাগো, তো বিয়ে করবো না, সম্পর্ক করবো কেন তোমার সঙ্গে? আর আমি তো জানি দূর সম্পর্কে হলে বিয়ে করা যায়, আমি এটা ওকে বলছি। ও বলছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে সময় দিবা কিছুদিনের। তখন সে আইয়ে পড়তো, বললো আমার পড়াটা শেষ হয়ে গেলে আমি একটা চাকরি নিতে পারবো, তখন তোমাকে বাসা ভাড়া দিয়ে রাখলেও বাড়িতে না আসলেও সমস্যা নেই। এইরকম বলে ওর সাথে আমার সম্পর্ক। ও অনেক সুন্দর করে আমার সঙ্গে কথা বলতো, তার মানে আমি দুলুকে ভুলতে আমার সহজ হয়ে যাচ্ছে, কারণ দুলু তুই তুকার করে কথা বলে, খুব খালি বোকারি করে, আর শাহিন আমার খুব সুন্দর করে কথা বলে। তুমি একটা সম্পর্কের মধ্যে আরেকটা সম্পর্ক তখনই জন্ম নেয় যখন ওই সম্পর্কের মধ্যে পূর্বের সম্পর্কের মধ্যে কোনো ল্যাগ থাকে, এবং যে সম্পর্কটা দরজায় এসে কড়া নাড়তেছে ওই সম্পর্কের মধ্যে যদি কোনো ল্যাগ না থাকে। খুব স্বাভাবিকভাবে ও দুলুর কাছ থেকে যে লোকের কাছে যাওয়ার চেষ্টা করছে, দুলু বা ও দুজনেরই ফল্টের কারণে, কারণ সামহাও এই সম্পর্কের মধ্যে ওরা স্যাটিসফাইড ছিল না। সুমির ক্ষেত্রে যখনই বড় ধরনের কোনো ক্রাইসিসে পড়তেছে ও সবার আগে দুলুকেই মনে করছে, তার মানে দুলুর প্রতি এক ধরনের দুর্বলতা ওর ছিল।
যাই হোক, বলুন তারপরে। তারপর শাহিন আমাকে এমন ভাবে দুর্বল করেছে, ও বলতো ঠান্ডার দিন ঘরে কথা বলা যাচ্ছে না, কারণ ওদের ঘরের অবস্থা তো আমি জানি, অনেক 3 ফ্যামিলি একসঙ্গে থাক, ও বনের মাঝখানে গিয়ে কথা বলতে হতো না, কিন্তু বুঝতে পারতাম জুনাকিবকে আওয়াজ করতেছে, মানে ওইসব দেখে আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি। শাহিন ক্রিম এনে দিত, বলতো এটা হাতে লাগালে দাগটা উঠে যাবে, তাহলে সমস্যা নাই। এই জায়গাটা পুড়ছে, একটু ফুলে উঠে গেছে, এখন ইনজেকশনের জন্য যাব। শাহিনে বলছে ও কি ব্যথা পাবে, ব্যথা পেলে ইনজেকশন দিবে না, মানে শাহিন বোঝা যাচ্ছে যে ইনজেকশন আমি মারা যাবো ওরকম ভাব করতেছে। ডক্টর বলছে এক কাজ করো, তাহলে ইনজেকশন দিবা কেন, তোমার যখন এতই কষ্ট হবে তাহলে মলম নিয়ে নাও, আর আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এই হাত মালিশ করলে এই খোলা জায়গাটা নিচে হয়ে যাবে। তারপরে আমি দুলুর সাথে তো আমার সম্পর্ক ছিল অনেকদিন, আমি দুলুকে কখনো 1 টাকা দামের একটা চলগেটও কিনে খাওয়াইনি, কারণ টাকা দিয়েছি। কিন্তু দুলু সবসময় আমাকে কাপড় চোপড় যা খাইতে ইচ্ছা হয়, ওর কাপড়ের দোকান ছিল, আমাকে দিত। শাহিনকে আমি 2টা শার্ট কিনে দিয়েছি, ও খুশি হয়েছে, আর আমার কাছ থেকে টাকাও নিয়েছে অনেক, যে মলম এনে দিব, তারপর দেওয়া হয়নি। মানে দেখা টাকা করলে আমি শাহিন ওর বিল কখনো শাহিনে দেয়নি, আমি দিতাম, কারণ ভাবতাম ও একটা স্টুডেন্ট, ওর টাকা পাবে কোথায়। তারপর দুলু আমাকে ফোন দিতেই তাকে একদিন আমি আবার চলে আসলাম দুলহান বিউটি পার্লারও। দুলু আমার ম্যাডামের সাথে ওর সম্পর্ক একটা তৈরি হয়ে যায়, তার মানে আমি বাসার যা করি, মানে ফোনের কথা বলি, সব তথ্য ম্যাডামের কাছ থেকে নেয়। আমি যখন দুপুরে বাসা চলে আসতাম খাওয়ার জন্য, ম্যাডামে ফোন করে ওকে দোকানে নিয়ে বলবো যে দুলু বাবা তুমি জানো না তুমি কার লোক ধরেছো। দুলুকে বলতো? হ্যাঁ বলতো। দুলুর সঙ্গে আপনার ম্যাডামের পরিচয় হলো কিভাবে? হ্যাঁ, যে আমি দুলহান বিউটি পার্লারে আবার চলে যাই, আর আমার ম্যাডামও ছিলেন, মানে একটু টাকাওয়ালা দেখলে এরকম করতেন। তারপর দুলুকে উনি মনে মনে ভালোবেসে ফেলছেন। দুলু তো আংটি ডাকে, আমার কাছে রাত ম্যাডাম যাবেন, গিয়ে দুলুকে লাইনও রাখবেন, আমার ম্যাডাম আমার কাছে এসে আমার একটা বয়ফ্রেন্ডকে আমার কথা শোনাচ্ছেন, সেটা তো আমি বুঝতে পারবো না, বালিশের কাছে আমার ওনার ফোনটা রেখে যাবেন। তো আমি তো শাহিনের সাথে কথা বলতেছি, সব ধরনের কথা বলতেছি, দুলু শুনতো। উনি রাত প্রায় 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর আসবেন, এসে বলবেন সুমি মা ঘুমিয়ে গেছো, আমি বলছি না আংটি হয়ে গেছে। পরে আমার কাছে আসবেন, এসে বুঝতে পারতাম যে উনি বালিশের কাছে হেলান দিয়ে বালিশ হাতাচ্ছেন, কিন্তু ফোন যে সেটা আমি জানতাম না। এইরকম 15-20 দিন হয়েছে। দুলু আমাকে বললে এই তুই জানোস তোর সব ধরনের তথ্য পাই কিলা, আমি বললাম কিলা, তোর ম্যাডাম যে বালিশের কাছে তোর ম্যাডামের মোবাইল রাখে সব শোনায়, তুই কি জানোস, আমি বললাম না। পরে আমি দেখতাম যে কে আমাকে সিএনজি দিয়ে ফলো করে, কিন্তু কে করে সেটা আমি জানতাম না। আমি যখন দুলহানে 3 মাসের কাছাকাছি হয়ে গেল, তখন আমি আসছি বাসাতে খেয়ে, একটা সিএনজি অনেক দূরে ছিল, আমাকে দেখে খুব স্পিডে সিএনজিটা চালাইছে, আমার কাছে এসে আবার স্লো হয়ে গেছে, তার মানে আমার ভিতরের মধ্যে একটা ভয় জেগে গেছে। আবার সেম এক্সরে বাইর করছে। একটা ছেলে ছিল, আমি ছেলেটাকে স্পষ্ট বুঝতে পেরেছি, ছেলেটা অনেক সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, কিন্তু ছেলেটাকে আমি কখনো দেখিনি। একে দেখে আবার নিচু হয়ে গেছি, নিচু হওয়ার সাথে সাথে আবার একটা গেট ছিল, গেটের মধ্যে সব পানিগুলা পড়ে গেল, গেটের দিকে তাকিয়ে দেখতেছি গেটের রং পড়তেছে, আমার পিঠিত পড়ছে, জায়গাটা ফুলে উঠছে, কিন্তু মানে বোঝাতে পারতেছি না, মানে এটা পড়ার পরে আপনার মধ্যে হয় না চলতেছে বা না, মানে কিছু না, সব তো আমার কাপড়ে পড়ছে। আচ্ছা, তাহলে কাপড়টা সব ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই কাপড় পিনে পার্লারে গেছি, গিয়ে আমি কান্না করে সবাইকে বলতেছি দেখো আমার সঙ্গে এইসব কেন হচ্ছে। ওরা বলছে তুমি এক কাজ করো, তুমি কাপড়টা চেঞ্জ করে নামাজ 2 রাকাত পড়ো, আল্লাহর কাছে কোনো মাপ চাও। এটা কে বলছে আপনাকে? আমার একটা পার্লারে বিউটিশিয়ান আপু বলছে তাহলে এক কাজ করো, তুমি পার্লার সিলেট ছেড়ে দাও, তোমার সঙ্গে হয়তো কোনো বড় ধরনের শত্রু রাখছে, তোমার ক্ষতি করবে, কিন্তু দেখো তোমার যদি বড় ধরনের কিছু হতে পারে। আমি বলছি না আপু, আমি ইনটেকে চলে যাবো। এইরকম একটা ঘটনা আপনাকে ফার্স্ট টাইম করলো ট্রাই, সেটা সাকসেসফুল হলো না, সেকেন্ড টাইম ট্রাই করছে, সেটাও সাকসেসফুল হলো না, তো আপনার সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল না? কে করছে, কিভাবে করছে? আমি ভাবতেই পারিনি যে আমার কোন দুশ্মন। আমি এটাই ভেবেছি হয়তো ছেলেরা ফাজলামি করতেছে, মেয়েদেরকে রাস্তা পেলে এরকম কিছু ভয় দেখাচ্ছে, আমাকে কেউ ভয় দেখাচ্ছে। আমি কিভাবে পুলিশের কাছে যাব, আমি তো লোক চিনি না। ওকে ওকে, কার বিরুদ্ধে কি করব? তাই আমি ভাবছি এই পার্লার ছেড়ে আমি ঢাকায় চলে আসবো। ঢাকায় একজন ভাইয়া আছেন, ওয়ারির জায়গাটার নাম, উনি একজন মিডিয়াত কাজ করেন, ওনাকে আমার স্বপ্ন সবকিছু বলছি যে আপনি আমি এরকম নায়িকা হতে চাই। উনি বলছে সমস্যা নাই, তুমি আমার পার্লারে আসো। আমি বলছি আমি 12,000 স্যালারি পাই, খাওয়া টাকা সব মালিকের, আর আমার স্বপ্ন দিকে একটু সাহায্য করবেন বলছেন। তাহলে আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি এই পার্লারটা ছেড়ে দিব। এখন তো আমার ম্যাডাম পাগল হয়ে গেছে, আমি যে পার্লার ছেড়ে দিব, আমার মতো মেয়েরা পুরো 20-25 হাজার টাকা স্যালারি পাবে, কিন্তু আমি তো কম টাকা করতেছি, কারণ আমি একটু ভালোবাসা পাই দেখে ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আবার আমার মন্দই করতেছে।
তারপর দুলুর কাছে উনি অনেক ধরনের আমার রিপোর্ট দিচ্ছেন যে সুমি এই ছেলের সাথে দেখা করে, কিন্তু কিচ্ছু করি না আমি। বিশ্বাস, আমি মেয়ে ভালো না, খারাপ মেয়ে, তুমি এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছ বাবা, ও খারাপ মেয়ে। তো দুলুকে বলল তুমি যদি বিশ্বাস না করো তাহলে ওর কাছে যে 2টা ফোন আছে, তুমি আজকে রাত আমার বাসার যখন যাবো তুমি আমার বাসার গেটের সামনে দাঁড়া থাকবা সিএনজি নিয়ে, তখন তুমি বিশ্বাস করতে পারবা। ওখান থেকে ও সিএনজি নিয়ে বাসার সামনে কারা, তুমি বাসার সামনে কেন, বললো তোর ব্যাগটা দে। আমি বললাম ব্যাগ দিব কেন, কিন্তু এই দিন আমি এক ফোনের মধ্যে 2টা সিম ঢুকাল ছিল, প্লাস একটা ফোন আমার অফ ছিল পার্লারে। তো বললো তোর ফোনটা দে, তোর কাছে 2টা ফোন আছে। আমি কই এই দেখো আমার একটা ফোন, 2টা ফোন কোথায় দিয়ে আসবে। পরে আমার চুলের মধ্যে ধরছে, আমি ওকে আমার মোবাইলটা দিয়ে দিছি। এখন ওকে বলছে এটা তুমি বিশ্বাস করো না, দেখো আমার ফোনে একটা নেটওয়ার্ক, কিন্তু একটা নেটওয়ার্ক আমি এমনিতেই রাগ করে কিসের জন্য অফ করে দিয়ে দিছিলাম, শাহিনের সাথে রাগ করে। ওকে, ও শাহিনের সঙ্গেও তখন রিলেশন ছিল। ওর এই সেটের ভিতরে 2টা সিম আছে। ওখান থেকে ও কথা বলে বলে ব্যাটারি খুলতে থাকে ফোনের, ব্যাটারি খুলে দেখে 2টা সিম। তার মানে আমার সিএনজি খুব মারামারি করছে, আমাকে চুলো ধরে টানছে, তাকে নিচে লামাইয়া লাত্তি উত্তি দিছে। সিএনজি ড্রাইভার বললো ভাই তাক, আর ওকে মারার দরকার নাই, চলেন। ও সিএনজি হয়েছে পরিচিত ফ্রেন্ড এটা। তারপর ও চলে গেল। আমি বাসায় এসে খুব কান্নাকাটি করলাম, কইলাম না আমার এই মাসটা কবে পূর্বে আমি এই জায়গা থেকে চলে যাব। মাসটা তো আর পুরতেছে না, ডিসেম্বর মাসটা আমার যা মনে হচ্ছে 1 বছর। জানুয়ারির 1 তারিখ আমি পার্লার ছেড়ে দিব। আমার ম্যাডাম শুধু একটা পরে একটা আমার বিষয়ে খারাপ খারাপ কথা বলে যাচ্ছেন। ও দিন দিন আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, রাস্তাঘাটে মারধর করে, খালি ফলো করে, খালি সন্দেহ করে, এইসব ওর বেড়ে যাচ্ছে। এখন শাহিনকে বললাম শুনো তুমি আমাকে বিয়ে করবা। ও বললো তাহলে আবার ঢাকা যাওয়ার 2 মাস পরে তোমাকে আমি কোর্ট ম্যারেজ করে ফেলবো, মেট্রিকের পরীক্ষা দিয়ে দিলে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে সেই কলেজে তোমাকে ভর্তি করে দিয়ে দেবো। তাইলে একটা সিদ্ধান্ত আসলাম আমি বিয়ে করে নিব, তাহলে দুলু আমার জীবনে আসবে না। দুলুর সাথে আমার ডিসেম্বরের 22 তারিখ একটা কথা হয়। দুলু আমাকে একটা কথা বলেছে, সুমি তুমি আমাকে বিয়ে করবা। আমি বলছি না। বলে তুমি যেটা করছো, যে মডেলিং করছো এগুলা ছাড়বা। আমি বলছি না আমি এগুলা ছাড়বো না। বলছে তুমি জানো এই যে মিডিয়ার জগৎটা কিরকম। আমি কই জানি, আমার স্বপ্নের জন্য আমি সব করতে পারি। তুমি দেহ দিতে পারবা ছেলেদেরকে। আমি বলছি অবশ্যই, আমার স্বপ্ন তো পূরণ হবে। এগুলো আপনি বলেছেন? হ্যাঁ ওকে আমি বলেছি, কিন্তু এটা আমার মনের কথা না, ওকে আমি জাস্ট রাগানোর জন্য আপনি কথাগুলো বলেছেন। ওকে। তখন ও আমাকে একটা কোমরের মধ্যে একটা কিল মারলো আর একটা লাত্তি মারলো, পারলে বললো তুই আসলে খুব খারাপ মেয়ে, তোকে আমার জীবনে জড়াই আমি জীবনে খুব বড় ভুল করেছি বলে ও চলে গেল। আমাকে ফোন দেয়, আমার ম্যাডামের সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ম্যাডাম ওর জন্য পাগল হয়ে যায়, ছেলেকে প্রতিদিন ফোন দিবে। ও তো কথা বলে শুধু আমার খবর জানার জন্য, আমি কি করি না করি। যদি ম্যাডামের সাথে একটা সম্পর্ক রাখে তাহলে তো ম্যাডামে ওকে আমার সত্যি কথাটাই বলবে। হ্যাঁ, আর ম্যাডামে যে সব সত্যি বলে না সেটা ও বুঝতে পারেনি। ম্যাডামে ওকে ভালোবাসার জন্য ম্যাডাম এসব করছে, ও বুঝছেনি। কিন্তু আমি ম্যাডামে আমাকে একদিন রাত বললো সুমি তুমি আসলে আমার পার্লার ছেড়ে দিবা। আমি বললাম হ্যাঁ ম্যাডাম। বললো তুমি কোথায় যাবা পার্লারে। আমি বলছি আমি কোনো পার্লারে যাব না, আমার মার তো একটা মেয়ে হয়েছে। আমি এমনিতেই বললাম যে খেসকিরস্তি করতে পারবেন না, তাই আমি কিছুদিন থাকবো, মাকে একটু সাহায্য করে আমি চলে আসবো, আপনার এখানে আসবো। উনি বিশ্বাস করেন, ভাবছে হয়তো আমি আসবো না, এই কথাই বলছি। কিন্তু আমি যে ঢাকায় যাবো লাস্টে ম্যাডাম শুনতে পাইলেন, পার্লারে যে মেয়েটা আমাকে কথা বলে দিয়েছে, কে যেন শুনছে আর ও বলে দিয়েছে যে আমি ঢাকায় চলে যাব। সবকিছু জানিয়ে ওকে বুঝিয়ে বললেন যে ও সুমি ঢাকা চলে যাচ্ছে, বাবা তোমাকে ভুলে যাবে, তুমি এই মেয়ে লেপ ছেড়ে দাও। দুলু আমার সাথে আর কোনো কথাবার্তা বলেনি। ডিসেম্বর 5 দিন আগে ও আমাকে একটা ড্রেস গিফট করে, বললো সুমি এই ড্রেসটা আমি নিয়ে আসছি ঢাকা থেকে আমার দোকানের জন্য, ড্রেসটা তোমাকে খুব সুন্দর লাগবে, এই ড্রেসটা তুমি লং করে বানাবা। আমি বলছি আচ্ছা আমি তো লং জামা পরি না, আমি শর্ট করে বানাবো। বলছে না তুমি লং বানাবা। ডিসেম্বর 22 তারিখ আমি জামাটা সেলাই দিয়েছি, আমার চুলে এই কালারটা দিয়েছি, যেতে আমি কালার দিতে চুলে পছন্দ করি, কালারটা একটা বিউটিশিয়ানের হাতে দেওয়া। আমি আজ 8টার সময় গোসল করে বাইর হয়ে যাচ্ছি রাস্তার দিকে। আমার ম্যাডাম আমার হাতে 2টা আলুর ব্যাগ তুলে দিয়েছেন, আলু নিয়ে যাব। ম্যাডাম পিছিয়ে পিছিয়ে আমি আগে আগে। আমি রাস্তাতে অনেক উষ্টা খাচ্ছি, মনে হচ্ছে যে বাসার ভিতরে আমি জলদি যাব। মানে আমার ইচ্ছে হয়েছে যে আমি গেটের ভিতরে তাক দাগিয়ে দেবো। আমার মনের মধ্যে খালি ভয় লাগতেছে, কারণ আমি গাড়ি দেখলে আমি মনে হচ্ছে চমকে যাচ্ছে, এরকম একটা ভয় দেখাচ্ছে। তারপর আমি গেটের ভিতরে ঢুকলাম, পাশে দিকে হাতে ডাইন সাইডে দেখে একটা ছেলে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। মগ নিয়ে? হ্যাঁ, একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় সময় এই বাসা চুরি হতো, 2 মাস 15 দিন পর পর চুরি হতো বাসাটা। দুলু আমাকে একদিন রাত বলে চুর টুর আসলে যদি মানুষ দেখে তাহলে চুর দৌড় মেরে দেয়। আমার এই ছেলেটাকে দেখে আর মগ হাতে দেখে মনে হলো চুর। আমি কাছে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে ছেলেটার মুখ দিকে তাকালাম। তারপর দেখি আমাকে কি গরম একটা বাতাস আমার মুখের মধ্যে এবং কি শরীরের মধ্যে রাখলো, একটা পানির মতন লেগে আমার শরীরে গরম বাতাস লাগলো, ধুমা বাইর হইতেছে। আমি অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার সেন্স ছিল না। 5 মিনিট পর দেখে আমি একটা অন্ধকার রাস্তায়
আমি কাউকে খুঁজে পাচ্ছি না, জোরে জোরে কান্না করতেছি, কেউ নাই পাশে। আমার ম্যাডাম আমার সঙ্গে ছিলেন, কিন্তু গেলেন কোথায়? আমি এখন বাসাও দেখতে পারতাছি না, চক্ষু সব ঝাপসা, ধুমা উঠতেছে, গন্ধ হয়ে গেছে জায়গাটা। কিন্তু উপশহর রাস্তা তো, চারিদিকে গাছ গাছালি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটু পর চিল্লাইতে চিল্লাইতে বাসার ভিতরে ঢুকলাম। আমার ম্যাডামে বাসার দরজাটাও খুলে দেননি আমাকে, অনেক জোরে জোরে থামাচ্ছি, আন্টি দরজা খুলো, দরজা খুলো, আমার চলতেছে, কেউ দরজা খুলেনি। 10-15 মিনিট পর দরজা খুলে, সবাই দরজার থেকে খুলে সবাই যার যে রুমও দরজা লাগিয়ে বসে থাকে, আমার পাশে আসছে না, আমাকে কেউ একটু পানিও দিচ্ছে না আমার শরীরও। আমি জোরে জোরে চিৎকাচ্ছি, আন্টি আমার শরীর চলছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, ওরা কেউ আমাকে একটু পানি দেয়নি। আমি কি করব? আমার গার্জিয়ানকে আমার ম্যাডাম কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমার ম্যাডাম দুলুকে ফোন দিল, দুলু দেখি পরে তাড়াতাড়ি চলে আসলো উসমানী মেডিকেল। ও বললো আমার ম্যাডামকে। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। মানুষের জিঘাংসা কত ভয়াবহ হতে পারে, মানুষ কতটা ভয়াবহ অমানুষ হতে পারে, সেটার বোঝার জন্য ওকে একবার দেখা উচিত। এই কারণে যে ওর ফেসটা কি হয়েছে এবং ও কি ছিল আপনারা বুঝতেই পাচ্ছেন। ও একজন অ্যাসিড সার্ভাইভার। ওর উপরে 3 বার অ্যাসিড ট্রাই করা হয়েছে, প্রথম 2 বার সাকসেস হয়নি। ও আসলে যে ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে সেখানে ওকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। 3 বারের বার গিয়ে যারা চেষ্টা করেছে তারা সাকসেস হয়েছে। এবং ওর যে এখন বর্তমান কি অবস্থা সেটা দেখতে হলে আপনারা ফেসবুকে আসুন। আমি ছবি দিয়ে দিয়েছি, ছোট্ট একটা ভিডিও দিয়েছি। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। পেজটিতে লাইক দিলে আপনি লাইফ টাইম এখানে কানেক্টেড থাকতে পারবেন। আমি ফিরে আসবো ভেরি শার্প মাত্র 4 মিনিট পর। সুমি, একটু কন্ট্রোল করুন নিজেকে। হ্যাঁ, একটু কিভাবে করবো ভাই? আমার সুন্দর জীবনটা চটপট করে তছনছ হয়ে গেল, আমি বুঝতে পারিনি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা। 4 মিনিট পর আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সুমি রয়েছে আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। যারা জীবনের গল্প নিয়ে কিছু বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892। সুমি, তারপরে কি হলো? তারপর আমি কিচ্ছু বুঝতে পারিনি। পরে দেখি আধা ওই ঘন্টা সময়টাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে একটু পানি টানি দেয়া বা এরকম কিচ্ছু দেননি। আমি পানি কুচ্ছি, আমাকে কেউ পানি ডালেনি। উসমানী মেডিকেল গিয়েছি, শুধু জানছি এতটুকু, আমার জ্ঞান ফিরছিল। উসমানী মেডিকেল একটু শুধু শুনছি পুলিশ আসছে, সবাই ভিডিও করছে। কত সালের ঘটনা এটা? 2014 ডিসেম্বর 22 তারিখ। 2014 সালের ডিসেম্বরের 22 তারিখ। ওকে, তারপর আমার ফোনটা নেই আমার কাছে। ভাবলাম যে ফোনটা তো আমি দুলুর কাছে দিয়েছি, তো দুলুই ট্রিটমেন্ট সব আমার চালাচ্ছে সিলেট উসমানী মেডিকেল আমি যতদিন ছিলাম। তারপরে আমি বুঝতে পারতেছি না, পুলিশ জিজ্ঞাসা করছে তোমাকে কে দিয়েছে, কারণ আমি নিজের চোখে কাউকে দেখিনি। আমি বলছি একটা অচেনা ছেলে যাকে আমি জীবনে দেখিনি, এই ছেলে দেখেছি, কিন্তু কোথায় বাড়ি এইসব কিচ্ছু জানি না। কিন্তু দুলুই আমার উপর যে সেবা যত্ন করছে আমাকে। পুলিশ বলছে একটা তোমার এটা সত্যিকারের প্রেম, এত বিপদে তারপরে তোমার পাশে। পুলিশও বুঝতে পারেনি দুলু এই কাজ করেছে। আমি তো কখনো কোনোদিনও বিশ্বাস করি না যে দুলু এসব করবে। পুলিশ আপনাকে এটা বলেছে? হ্যাঁ। পুলিশ কিভাবে জানলো এটা? দুলুই আমার ওষুধ এনে দিচ্ছে, খাওয়াচ্ছে, বাথরুমে নিয়ে যাচ্ছে, আমার গার্জিয়ান হিসেবে কেউ নাই। আমার মামা আমার মাকে আসতে দিচ্ছে না। এমনকি পুলিশ জিজ্ঞাসা করছিল দুলু তোমার কি হয়, আমি বলছি আমি ওকে ভালোবাসি। বাদে লাস্টে বোঝা গেল পুলিশ আমাকে বলছে দুলুই আমাকে এসি দিয়েছে। কিন্তু আমি এই কথা বিশ্বাস করিনি, কারণ আমি যত সময় ধরে দুলুর মুখটাকে না শুনবো আমি বিশ্বাস করতে পারবো না। পরে আমাকে এসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে কিছু লোক যায় নিয়ে আমাকে ঢাকায় নিয়ে আসে। পুরো 2-2.5 মাস ঢাকা মেডিকেল ছিলাম। এইখান থেকে আমি সুরজা এসএফ সার্ভাইভার ফাউন্ডেশনে চলে আসি। এখানে আসার পরে আমার চিকিৎসা হয়েছে। এমনকি তারপরে ওরা জিজ্ঞেস করছে কে অ্যাসিড দিয়েছে, আমি বলছি আমি জানি না, কিন্তু সব লোকে বলছে যে দুলু দিয়েছে। কিন্তু দুলুকে অ্যারেস্ট করা হলো, জেলও নেওয়া হলো।
আমি তারপরে বলছি যে দুলু আমাকে অ্যাসিড দেয়নি, আমি জানি না, দুলু দিতে পারে না। একবার ওই বললে 3 বার না বলি, কারণ এটা বিশ্বাসের বাইরে। আমি 1 থেকে 2 বছর পর্যন্ত চোখে কিচ্ছু দেখিনি। আমি আমার 2টা চোখ ডক্টর বলছে নষ্ট হয়ে গেছে। আমার বাংলাদেশে কোনো ডক্টর আমার চোখের রিস্ক নিতে চাচ্ছে না। অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে আমাকে চেন্নাই পাঠানো হয়। অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন আপনি যোগাযোগ করেন কিভাবে? কারা আপনাকে ওখানে পাঠিয়ে এই দেয়? যে তোমার ব্র্যাকের মাধ্যম থেকে। ওকে, চেন্নাই- তখন পুলিশ দুলুকে অ্যারেস্ট করে রেখেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তখনও দুলুর সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়নি? না। তারপর আমি চেন্নাই যাওয়ার পরে আমার অপারেশন একটা হয়েছে, হওয়ার পরে আমার চোখ একটু আলো ফিরে আসছে। আসার আগে ঢাকা মেডিকেল জেড কলেজ ছিলাম। 15 দিন পর পুলিশ আমাকে ফোন করে বলল যে সুমি, তোমাকে অ্যাসিড কে দিয়েছে তুমি জানো? আমি বললাম না। বলল যে তোমাকে দুলু দিয়েছে। আমি কই এটা বিশ্বাস না ভাই, আপনি হয়তো রিমান্ডে নিয়েছেন, ওকে স্বীকার করেছেন। বলল না, ও নিজের মুখে স্বীকার করছে, তুমি জানো আমি ওর উপরে কোনো হাত তো তুলিনি, ও নিজের মুখে স্বীকার করছে। আমি বলছি না, আপনি মিথ্যা কথা বলছেন ভাই, আমি এটা বিশ্বাস করি না। পরে উনি বলছেন বিশ্বাস না করলে বোন কিছু করার নাই, আমি এটা তোমার মাথা রাখতে হবে, দুলু তোমাকে অ্যাসিড দিছে। আমার মা জেনে গেল যে দুলু আমাকে অ্যাসিড দিয়েছে। আমার মা আসছে আমার সঙ্গে ঢাকায়। তারপর আমাকে নিয়ে আসা হয় এই সিআরপি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন, এইখানে নিয়ে আসা হয়। এখানে অ্যাটেন্ডেন্স যারা আছে আমার সবাই যত্ন করতো। আমি মুখও তুলে ভাত খেতে পারতাম না। তারপরে আমার মা চলে গেছে, তো আমার খেতে হতো, হাঁটাচড়া করতে পারতাম না। তারপরে তো আমার মা নাই, আমার করতে হতো। আমার খুব কষ্ট লাগতো যে এই সময় আমার একটা গার্জিয়ান ছিল না। আমার জীবনে কোনোদিনও কি গার্জিয়ান আল্লাহ দেয়নি। খুব কষ্ট হতো যে এই অবস্থা থেকে আমার একা একা থাকতে হয়েছে, আমার পাশে কাউকে পাইনি। আমি সুস্থ থাকতে আমার মা বাবা ছিল না। আমার মনে হতো আমার পাশে সবাই আছে, কিন্তু অসুস্থ হওয়ার পরে যে মা বাপ নাই, মানে আমার যে অ্যাসিডে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, সেটা আমি কখনো ভাবিনি। তো এইটাই একটু ভাবতাম সবসময়, আমার জীবনে কি সত্যি কেউ নাই। তারপর দুলু তো জেলে, এই নিয়ে আমার খুব টেনশন চিন্তা। দুলুকে পুলিশ আন্তাজি কেন ধরলো, দুলুকে রিমান্ডও নিছে এর জন্য, না হলে দুলু এইসব করবে কেন? এইসব নিয়ে আমার মাথায় অনেক কাজ করছে, কিন্তু আমি তো সব জায়গায় বলে যাচ্ছি দুলু এইসব করতে পারে না। আর এই মেডিকেল সুবিধা পেয়েছি। আমার মা কয়েকদিন পর পর আসে, এসে আমাকে দেখে যায়। আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম, কিন্তু আমি চোখে দেখি না। যখন বাথরুমে যেতাম একা একা হাতায় হাতাইয়া কমেন্ট মনে করে ফ্ল্যাটও বসে যেতাম। তাই রুমে আসতাম, দরজা মনে করে ওয়ালের সাথে ডুস খেতাম। কখনো বিছনা শুতে পারতাম না, নিচে বিছনা বলে শুয়ে পড়তাম। অন্ধ জীবন যে এত কষ্ট আমি ভাবতে পারিনি কখনো। মানে তখন কি আপনি একেবারে পুরোপুরি চোখে দেখা অফ? আমি 1টা থেকে 1.5 বছর চোখে দেখিনি। কোথায় কোথায় লেগেছিল আপনার অ্যাসিডটা? আমার সম্পূর্ণ ফেসে, চোখে, 2 হাতে আর পেটে। মানে আপনার সঙ্গে যখন আমি কথা বলি, তারপরে এএসএফ এর অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনের কোন একজন ডক্টর আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি নামটা মেনশন করতে পারছি না। উনি আমাকে যেটা জানালেন যে আপনার শরীরে 23% বার্ন হয়েছে। হ্যাঁ, হয়েছে। পুরো শরীরে 23%? আমার 2টা পাও ভালো, পেটে পড়েছে, 2 হাতে পড়েছে, মুখে পড়েছে। আমার মাথা পিঠ সম্পূর্ণ ভালো। মানুষের উপরে ডিপেন্ডস করে তো সবসময় ভাত খাওয়াইয়া দিবে না, নিজেরটা নিজে খেতে হয়। এই 2 হাতে আমার ব্যান্ডেজ ছিল, আমি ভাত বেঁকা করলে সোজা করতে পারতাম না, সোজা করলে বেঁকা করতে পারতাম না, খুব কষ্টে খেতাম। অথচ আমার মার কথা খুব মনে হতো যে আমার মা থাকলে তো আমাকে খাওয়াইয়া দিত, মাথা আশ্রয় দিত। কিন্তু এই এসএফ এ তাক না, আমি একটু সুবিধা পেয়েছি, সবাইকে কাছে পেয়েছি। এএসএফ এ আপনি গেলেন কবে? তারপরে 2015 সালের 2 মাস পরে আমি চলে গেছি এসএফ এ। ওকে, ওরা নিয়ে গিয়ে কি করলো আপনাকে? ওরা নিয়ে আমাকে চিকিৎসা দিল, চোখের চিকিৎসা, এমনকি চোখের জন্য যে আমাকে চেন্নাই পাঠালেন ইন্ডিয়া। 50% আশা দিলেন যে না, একটু ভালো হওয়ার আশা আছে। একটা অপারেশন হলো, ডক্টরও খুব খুশি হয়েছেন যে অপারেশন করছেন। বললেন যে না, তোমার চোখের আলো একটু ফিরে আসছে, আল্লাহর কাছে এটাই শুকর, আলহামদুলিল্লাহ। আমার মনে হলো যে আমি একটু চোখে দেখতে পারছি, তাহলে আমি পার্লারে চাকরি করবো। এই অসুস্থ অবস্থায় মিরপুর 1 নম্বরে একটা মালিকের পার্লারে আমি চলে যাই। ওকে, মাস ছাড়া রমজানে এই পার্লারে কাজ করি, কই আমার চোখ আবার সমস্যা করে। আপনি কাজ করলেন মানে আপনার এই ফেস নিয়ে কিভাবে আপনি কাজ করলেন? সাধারণ মানুষের মধ্যে যাওয়ার সম্ভব না। না, আমি মালিককে বলছি আমার সমস্যার কথা। আমি মনে হলো যে আমি পার্লারে চাকরি করলে আমি খুব সুখে থাকবো। মানে আমার মনে এত কষ্ট দোল হয়েছে, মনে হচ্ছে পার্লারে চাকরি করলে আমি খুশি। শুধু মনটাকে খুশি করার জন্য আমার চোখটা খারাপ করে দিয়ে দিলাম। আবার এই এসএফ এর সবাই আমাকে নিতে আসছে, আমাকে নিবে চোখের জন্য চেন্নাই। আমি যাব না, পার্লারে চাকরি করবো। ওরা এক অবস্থায় আমাকে খুব টানাটানি করে তুলা দিয়ে গাড়িতে নিয়ে এসে আমাকে আবার চেন্নাই পাঠানো হয়। ডাক্তার বেশি দেখে আমাকে খুব কষ্ট পেয়েছে যে তোমার চোখটা আমরা ফিরিয়ে একটু আনলাম, আবার খারাপ করে দিয়ে দিলা। পরে আবার ডাক্তারে কি অপারেশন আবার করতে হয়েছে।
করার পরে আবার বলে দিয়েছে, সুমি তুমি আবার নিয়মকানুন মেনে চলবা। আবার আমি নিয়মকানুন মানিনি, কারণ এই যে কান্না করি, এর কারণে আরো খারাপ হয়ে গেল। এখন আর আমি চাইতে পারতাছি না। আপনার মা এসেছিল আপনার কাছে ঘটনা ঘটার পরে? মা এসে 2-3 মাস থেকে ছিল। এখন মার বাড়িতে নিতে চাইলে মামুই বলে যে না, তোমার মেয়েকে যদি আমার বাড়িতে আনি, আমার বাবা মা সহ আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়ে দিবে, তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তুমি তোমার মেয়ের সঙ্গে থাকো। আমার জন্য আমার মার লাইফটা নষ্ট হোক, সেটা আমি চাই না। তারপরে এসএফ এ থাকার পরে 2 বছর থাকছি। ওরা আমাকে সিলেট বাগবাড়ি একটা আশ্রমে দিয়ে দেয়। 6 মাস এখানে থাকবো, কিছু কাজকর্ম করব। যে কাজ ওরা বলছিল কম্পিউটার কাজ আছে, সেলাই কাজ আছে, কিন্তু সেলাই করতে অন্য ওরা লোকজন, কিন্তু আমি তো সেলাই করতে পারবো না। তার মানে আমার 6টা মাস এরকমই চললো, খেয়ে ঘুমাইয়া। তারপর আমি আবার এসএফ এ চলে আসলাম, যে আমি এখন কিভাবে খাবো, কি করব। আমার জীবনটা তো পুরাই শেষ হয়ে গেল। দুলু জামিনে বাইরে হলো, আমি কোর্টে গিয়ে দাঁড়ালাম। দুলু জামিন পেল কিভাবে? আমি কোর্টে গিয়েছি। দুলুর মুখ থেকেই শুনতে চাই সত্যি কথাটা। আচ্ছা, যে দুলু আমাকে পুলিশ আপনাকে কি বলেছিল, কি কারণে দুলু মেরেছে? দুলুই বুঝে এই কথা বলেছে যে আমাকে নিয়ে বারবার ঘোরাতে হয়, বেড়াতে হয়, তাই এটা দুলুর পক্ষে সম্ভব না। তাই ভাবছে অ্যাসিড দিয়ে দিলে সুমি সরে যাবে। আর দুলুর মুখ থেকে শুনছি এই কথা। আমি চেয়েছিলাম যে তুই যদি একটু অ্যাসিড দিয়ে দেই, তাহলে তো তুই নায়িকা হতে পারবে না, তোর মিডিয়ার সাথে কোনো কালেকশন থাকবে না, তুই আমারই বউ হবে। দুলু এটা বলেছে? হ্যাঁ। একটু অ্যাসিড দিয়ে দিলে মুখের মধ্যে একটা স্পট হয়ে যাবে। মুখের মধ্যে দুলু বলেনি, দুলু বলছে যে ছেলেটাকে অ্যাসিড দেওয়ার জন্য বলছে। ওকে বলছে যে তুমি শরীরের বডির মধ্যে হাতে বা পায়ে দিয়ে দিলে ওর তো একটা খুঁত থাকবে। আর ও ছেলেটা নেশা করে আমার ফেস টু ফেস মুখে মেরে দিয়ে দিছে। ওকে, মানে ঘটনা হচ্ছে যে ছেলেটাকে এই অ্যাসিডটা দিতে বলেছে, সেই ছেলেকে সে বলেছে যে কোনো একটা জায়গায় অঙ্গহানি করে দিতে, যাতে করে ও মিডিয়াতে কাজ করতে না পারে, মডেল না হতে পারে, তাই কি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে ছেলেটা এই কাজটা করেছে সে বেসিক্যালি নেশা করত এবং 30,000 টাকা নিয়ে, এবং সেই ছেলেটা আপনাকে ডিরেক্টলি মুখে মেরে দিয়েছে। হ্যাঁ। ওকে, তারপর আমি দুলুকে জিজ্ঞেস করলাম, থানাতে গিয়েই জিজ্ঞেস করলাম দুলু কে দিয়েছে। দুলু বললো হ্যাঁ আমি দিয়েছি। আমার তখন খুব কষ্ট লাগলো, মনে হলো যে আমার আসমান ভেঙে মাথায় পড়ে গেল। যার সাথে আমি বলতে আমার জীবনটাই শেষ করে দিলাম। ওর সাথে তো বলতে পারলে একটা খারাপ সম্পর্ক আমার জড়ে গেছিল। ও তো জানতো যে আমার ফ্যামিলি বলতে কেউ নেই, কিন্তু ও আমার সুখটা আর একটু আনন্দটা দেখতে পারলো না, এর জন্য কেসি দিয়ে দিল। কিন্তু আমি মনে মনে অনেক ভাবছি, অনেক মানুষ বলছে যে ওকে শাস্তি সাজা আমি চাইবো, ওদের ফাঁসি চাইবো, কিন্তু জায়গা থেকে আমি ফিরবো, তার আগে প্রিয় শ্রোতা আপনাকে একটা কথা আমি বলতে চাই। বিষয়টা হচ্ছে দেখেন, এখানে দুলু যে ছেলেটাকে ও লাভ করতো, সে ছেলেটা ওর জীবনের প্রথম লাভ, শারীরিক সম্পর্কের দিক থেকেও তাই, মনের দিক থেকেও সেই অর্থে তাই। কারণ আগের যে সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলো থেকে সে সামহাউ ব্যাটে বলে সমান হয়নি। এবং এই দুলু ছেলেটার দিকে সে এমন একটা সময় এসেছিল যখন সে মারাত্মকভাবে দুটো ছেলের কাছ থেকে কষ্ট পেয়েছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ও অন্য যে কোনো সম্পর্কে জড়াতে গিয়েছে, দুলুর কাছেই বারবার ফিরে এসছে আঘাত পেয়ে, কারণ ওটা ওর নির্ভরতার জায়গা ছিল। দুলুর জায়গা থেকে ফ্যাক্ট এটাই ছিল, যেহেতু দেখতে সুন্দর, যেহেতু মডেলিং করে, সুতরাং ও এই লাইনে চলে গেলে ওকে আমি পাবো না, ওকে যেভাবেই হোক আমার পেতে হবে, যেভাবেই হোক আমার কাছে রাখতে হবে। সেটাকে আপাত দৃষ্টিতে লাভ মনে হলেও সেটার মধ্যেও এক ধরনের ভয়াবহ রকমের অপরাধ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই মেয়েটির অ্যাসিড ভিকটিম হওয়া। বিষয়টা যদি এরকম হতো, দুলুকে এই মেয়েটি ঠকিয়েছে এবং দুলু তার অমানুষ্যত্ব যেটা সেটা বের করে জিঘাংসার ফসল হচ্ছে এই অ্যাসিড ভিকটিম হওয়া, যেটা হয়তো বা খুব সহজ সরল ভাবেই আপনি মনে করেছেন। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে এরকম যে দুলু ওকে অ্যাসিড দিয়ে নিজের জীবনে পেতে চেয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। মানে আমি যে বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, মানে এত বেশি নাটকীয় হবে আমি কখনো চিন্তাও করিনি। অ্যাসিড দিয়ে ওকে পেতে চেয়েছে নিজের জীবনে, অ্যাসিড দিয়ে ও যে অন্যের জীবনে চলে গেছে, ওকে আর কারো কাছে হতে দিবে না, কারো কিছু হতে দিবে না, সেরকম ঘটনা আমাদের সমাজে ঘটে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে না, তোমাকে অ্যাসিড দিচ্ছি মানে হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা অঙ্গহানি করে দিচ্ছি, যাতে করে তুমি অন্যের হতে না পারো, যাতে করে তুমি মডেলিং করতে না পারো, যাতে করে তুমি নায়িকা হতে না পারো, তোমার চেহারার খুঁত থাকবে এবং তোমাকে আমি বিয়ে করতে পারি। মানুষ কতটা আজব ক্যারেক্টারের হতে পারে, মানুষ কতটা অমানুষ হতে পারে। এবং এই অমানুষ আমাদের সমাজে বিরল না, এরকম অমানুষ আমাদের ঘরে বাইরে অনেক জায়গাতেই আছে। কিন্তু এই অমানুষত্বের রেজাল্ট ভালো হয় না। আজকে সুমিকে কোনোভাবেই জাস্টিফিকেশনের পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। ও যে বড় রকমের ধাক্কা খেয়েছে, দুটো ধাক্কা। একটা হচ্ছে ফ্যামিলি ছাড়া মানুষ হওয়া, মনের মধ্যে স্বপ্ন নিয়ে আমাদের সামাজিক নানা ধরনের বিড়ম্বনায় পড়া, ফ্যামিলি ছাড়া একটা মানুষের প্রতি ডিপেন্ড হওয়া, সেই মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত হওয়া, এবং সেই মানুষটা তাকে ধরে রাখতে গিয়ে তাকে অ্যাসিড ভিকটিম বানানো। ইটস আ ভেরি কমপ্লেক্স স্টোরি। এই মেয়েটির বয়স 20 বছর। 20 বছরে ও দুনিয়ার সবচেয়ে নির্মম পরিস্থিতিকে ফেস করছে।
আপনারা কোনোভাবেই সুমির কোনো বিষয় নিয়ে কখনোই কোনো প্রশ্ন করবেন না যদি আপনি মানুষ হন। আমি একটা ছোট্ট বিরতি নেব এবং এই বিরতির পর সুমি যে কাজটি করেছে সেটা যদি আপনি জানেন, আপনি তাকে স্যালুট করবেন। আপনি মানতে পারেন আর না পারেন, দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। হ্যাঁ সুমি, তারপর কি হলো? তারপর ওর কাছ থেকে জানার পরে আমি কোর্টে একবার উঠি, আমি পার্সোনাল উকিল তুলে একবার উঠি, আমার কেসটা সরকারবাদী, তাই আমি পার্সোনাল ভাবে উঠি। উঠার পরে জজ সাহেবের সামনে এই কথাটাই আমি বলেছি যে ও তো নিজের মুখে স্বীকার করেছে, যদি ও স্বীকার করতো না তাহলে আসামিকে সেটা কোনো দিনও বাইর হতো না। ও নিজেই স্বীকার করেছে, নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছে। ওকে নিজে গিয়ে ধরা দিয়েছিল? হ্যাঁ, কিন্তু আমি ওর কাছ থেকে অতটুকু জানতে পেরেছি যে ও আমাকে খুবই ভালোবাসতো। তাই আমি কোর্টে এই কথাই বলছি যে আমি তো প্রথম দেখেছি না কে বা কারা আমাকে এসে দিয়েছে, পরে আমি জানতে পেরেছি দুলুই দিয়েছে। আমি দুলুর মুখ থেকে নিজের কানে শুনতে পেরেছি দুলুই দিয়েছে। দুলুই পারলে তো পালিয়ে যেতে পারতো, আমার চিকিৎসাটা ফার্স্ট টাইম দুলুই চালাইছে। তো ওর কারণে আমি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনে আসছি। আমি যদি এই কানে না নিয়ে আসতো তাহলে আমি চিকিৎসার কারণে মারাই যেতাম। ওই নিয়ে আসছে এই জায়গায়। আমার এমন কোনো গার্জিয়ান ছিল না যে আমাকে এই মেডিকেল নিয়ে আসবে। ওর জন্য আসছি, ওর জন্য আজ আমি সবকিছু পেয়েছি। আমি ওকে মাফ করে দিয়ে দিলাম, আপনারা ওকে ক্ষমা করে দেন। এটা কোর্ট মানতে চাচ্ছে না, ওর মাপ ব্যাপারটা কোর্ট মানতে চাচ্ছে না। কোর্ট ওর কোর্ট কি বলছিল? কোর্ট বলছে সেটা মাপ হতেই পারে না। তুমি নিজেকে দেখো তোমার কি করেছে, ওর ফাঁসি হওয়া উচিত, এটা বলেছে। কিন্তু আমি কোর্টের সবার কাছে, জজ সাহেবের কাছে। আপনি যেই কাজটা করবেন এটা কি কেউ আপনাকে কোনোভাবে বলে কয়ে এই কাজটা করিয়েছে? দুলু আপনার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে? না, দুলু চেয়েছে তুমি যদি আমার ফাঁসি না চাও, আমার শাস্তি না চাও, আমি নিজে কোর্টে দাঁড়িয়ে আমার শাস্তি চাইবো, কারণ আমি যে অপরাধ করেছি তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তোমার যে এত বড় ক্ষতি হবে সেটা আমি কখনো কোনোদিনও ভাবিনি। আমি ওকে এরকম বলিনি, তুমি আমার শাস্তি চাও নাই চাও, আমি চাইবো আমার শাস্তি। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঘটনাটাকে আপনারা সত্যি না মিথ্যা মনে করবেন আমি জানি না, তবে আগের দুইবার যে ট্রাইটা হয়েছে, যে পরিমাণ ক্ষতি ওর হয়েছিল, খুব ছোট করে একটু গায়ে লাগছে, এই দুটো ঘটনা যদি আমরা মাথায় নেই তাহলে আমাদের দুলুকে সত্যি মনে করতে হবে। আগের দুটো কেসই কি দুলুর ছিল? হ্যাঁ, এই দুটোই দুলু ছিল। এই দুটোই দুলু ছিল। তার মানে ও যে অল্প করে ক্ষতিটা করতে চেয়েছে, এটা আগের দুটো ঘটনার সাথে যদি মিল খুঁজি আমরা তাহলে সেটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ অল্প করে ক্ষতি করতে চেয়েছিল। ওকে, তারপর কি হলো? তারপর কোর্টে আমি ওকে মাপ দিলাম, কিন্তু কোর্ট ওকে মাপ দিচ্ছে না, কোর্ট ওকে শাস্তি চাচ্ছে। কিন্তু দুলু বলছে তুমি আমার শাস্তি চাও, আমি চাই আমার শাস্তি হোক, আমি তোমার যে ক্ষতি করেছি কোনোদিনও মাপ পাবো না। আমি জানি। আমি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে কি বলা হচ্ছিল? অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে বলা হচ্ছে যে ওরা তো সব মিলিয়ে চাচ্ছেন যে তার শাস্তি হোক। ওকে, কিন্তু আমি শাস্তি চেয়ে কি করবো ভাইয়া? আপনারা হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, কারণ ওকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে তো আর শয়তান সৃষ্টি করেনি, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আমি কিভাবে ওর ক্ষতি চাইবো? কোনোদিনও আমি পারবো না। কোনো মানুষ আজ পর্যন্ত আমাকে যারা ক্ষতি করেছে, আমি চাইলে আমার ম্যাডামকে আমি আসামি দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ আমি আমার আল্লাহর উপর বিশ্বাস করে আছি যে এই পৃথিবীতে যদি আল্লাহ আমার বিচার না করে, মরণের পরে আমারও প্রশ্ন হবে, তারও প্রশ্ন আল্লাহ অবশ্যই করবেন। কিন্তু আমি যদি ওদের সঙ্গে খারাপ কিছু করে থাকি আর এর বিনিময়ে যদি আমার এইটা হয়ে থাকে, আল্লাহ আমাকে মরণের পরে কেন এই পৃথিবীতে আরো কঠিন ভাবে শাস্তি দোকা। তারপরে আমি খুশি, কারণ আল্লাহ তো আমার জীবনটাও তো শুরু করেছেন দুঃখ দিয়ে। আল্লাহর জীবনের সব দুঃখ আমাকে নিয়ে শুরু, তাই আমি খুব খুশি। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার চোখের অবস্থা এমনিতেই খুব খারাপ। আমি তো এমনিতে অন্ধ হয়ে গেছি ভাইয়া। আপনি খুব অল্প ক্ষীণ আলো দেখেন, আপনি কান্নাকাটি করে প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করেন। আমি রাস্তাঘাট নিজে চলতে পারি না, আজ নিজের পছন্দ খাবার খেতে পারি না, আজ আমার প্রিয় পার্লারের চাকরি আমি করতে পারি না, আমার স্বপ্ন নায়িকা হওয়া এটাও করতে পারছি না ভাই। আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। আমি আপনাকে একটু অনুরোধ করছি, আমি কাউকে কখনো কান্না থামাতে বলি না আমার অনুষ্ঠানে, কারণ আমি বলি যে মন খুলে বলো এবং যদি কাঁদতে ইচ্ছে করে তো কাঁদো, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কারণ আপনার চোখের যে ক্ষীণ আলো, যেই ক্ষীণ আলোতে আপনি খুব কাছে মোবাইলটা ধরে দেখেন, এটুকু ক্ষতি হোক এটা আমি চাই না। প্লিজ আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন। এবং প্রিয় শ্রোতা, ওকে একবার দেখলে বুঝবেন যে মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা কতটা ভয়াবহ হলে, মানুষের ভুল কতটা ভয়াবহ হলে একটা জীবন
শেষ হয়ে যেতে পারে। আমি দুলুর কষ্ট কোনোদিনও মেনে নিতে পারবো না, কারণ দুলুকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। দুলু শেষ পর্যন্ত দুলুর কি হয়েছে? শেষ পর্যন্ত দুলু জাবিনে আছে। ও আমাকে বিয়ে করতে চাচ্ছে। জামিন পেল কিভাবে? আপনার কথা অনুসারে সে জামিন পেল? হ্যাঁ, কিন্তু ও আমাকে বিয়ে করতে চাচ্ছে, এমনকি বিয়ের সবকিছু চলছে, কিন্তু আমার পরিবার এরা কথাবার্তা চলছে, কিন্তু দুলু আমাকে বিয়ে করুক বা নাই করুক, আমি দুলুর শাস্তি এই জীবনে কোনোদিনে চাইতে পারবো না, কারণ আমার জীবন থেকে বেশি আমি দুলুকেই ভালোবাসি। আর দুলুর শাস্তি হোক এই জীবনে আমি চাই না, কারণ ও মুক্ত আকাশে উড়ুক, মুক্ত আকাশে খাওক, চলক, এটাই চাই। আমার আসামি সর্বমোট 5 জন। 5 জনের মধ্যে অলরেডি 4 জন জামিনে আছে, একজন জেলে আছে। কে সে? সে হচ্ছে অলি, যে অ্যাসিড দিয়েছিল আমাকে, যে আসলে ড্রাগ নিত। হ্যাঁ। ওকে আপনি জেলে রেখেছেন কেন? আমি তো আর ওকে বাইর করতে পারবো না, কারণ বাইর করতে অনেক টাকা লাগে। আমার কাছে যদি টাকাটা থাকতো আমি নিজেই বাইর করে ফেলতাম। কেন বের করতেন? এই যে ফার্স্টে বলেছি, আমার জন্য কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষ কষ্ট পাক। ভাই, জীবনে মানুষ কতদিন বাঁচে? 60-70 বছর, বাদ হলাম 70-80 বছর, এর বেশি বাঁচবে না, মানুষ মরে যাবে। কিন্তু আমার জন্য একজন মানুষের, ওদেরও তো স্বপ্ন থাকতে পারে, তারা না? আমার যেমন স্বপ্ন ছিল, ওদেরও স্বপ্ন আছে। এই জেলখানার মধ্যে ওদের স্বপ্ন ভেঙে যাওক, আমি এটা কখনো কোনো দিনে চাইবো না ভাই। দুটো স্টোরি বলে আজকের এই হ্যালো এইট 920 শেষ করতে চাই। একটা গল্প এরকম শুনেছিলাম, আমেরিকাতে নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন বাঙালিকে কোন একজন আমেরিকান শ্বেতাঙ্গ গুলি করেছিল বা কিছু একটা হয়েছিল ওকে মেরে ফেলার জন্য। আমি পুরো স্টোরিটা মনে করতে পারছি না, হয়তো অনেকেই মনে করবেন আজকে যারা স্টোরিটা শুনছেন। এবং ওই ভদ্রলোকটা বেঁচে যায়, ওই বাঙালি ভদ্রলোকটা বেঁচে যায়, এবং বেঁচে যাওয়ার পরে ওই শ্বেতাঙ্গকে ধরা হয়েছে, শ্বেতাঙ্গকে ইনজেক্ট করে মেরে ফেলা হবে, ওর এরকমই বিচার হয়েছে। পরবর্তীতে ওই বাঙালি লোকটা মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত সে নাকি আন্দোলন করেছে তাকে সেভ করবার জন্য, তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমেরিকান গভর্নমেন্ট যেই বিচারটা দিয়েছে তাকে, সেই বিচার থেকে তাকে সেভ করা যায়নি। আরেকটা গল্প না গান, এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হবে। লালনের একটা অসম্ভব সুন্দর সৃষ্টি। এই গানের মধ্যে পৃথিবীর যত বড় বড় স্যাক্রিফাইস আমরা মিথে পড়ি, মিথ মানে জানেন আপনারা, যেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কল্পকাহিনীও হতে পারে। ছোটবেলাতে যেসব ইসপের গল্পে আমরা বিভিন্ন রকমের মিথ পড়তাম, সেই সব গল্প থেকে নেয়া বেশ কিছু ঘটনার কথা এই গানের মধ্যে বর্ণনা করা আছে। এবং এই গানে একটা চমৎকার স্টোরি আছে এরকম, কোন এক রাজার ছেলে, গানটা আপনারা যখন মনোযোগ দিয়ে শুনবেন তখনই বুঝতে পারবেন, কোন এক রাজার ছেলেকে কেউ একজন হত্যা করেছে। হত্যা করবার পর সে দৌড়িয়ে রাজপ্রাসাদে এসে ওই রাজার কাছে আশ্রয় চাচ্ছে। এবং ওই রাজা এতটাই দয়ালু ছিলেন যে যিনি হত্যা করেছেন, এই হত্যাকারী, তিনি তো জানতেন না যে সে রাজার ছেলে, এবং যার কাছে আশ্রয় চাচ্ছে তারই সন্তান সে। তো এটা ভেবে রাজা তাকে আশ্রয় দিয়েছিলেন, এতটাই দয়ালু ছিলেন। আমরা এসব গল্প উপন্যাসে পড়ি, এসব গল্পের বইয়ে পড়ি, এসব ঘটনা কস্মিনকালে কখনো কখনো আমাদের পাশে ঘটে, এবং তাকে আমরা আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দেই। কিন্তু আমার বাড়ির পাশেই এত বড়, এত সুন্দর, এত চমৎকার একটা গল্প ঘটে যায়, বা এত কিছু, এত মহিমান্বিত হবার মতো ঘটনা ঘটে, সেটা হয়তো আমার চোখে কখনোই পড়ে না। হ্যালো এইট 920 সবসময় এই কথাটা বলেছে, প্রিয় শ্রোতা, অল টাইম আমরা বলেছি যে আমাদের জীবনে আদর্শের জায়গাটিতে আমরা সেই সব মানুষদেরকে বসাতেই পারি, অবশ্যই বসাতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু বসালে দেখবেন জীবনটা অনেক ভারী হয়ে যায়। আমি চাইলেই কখনো মহাত্মা গান্ধী হতে পারবো না, আমি চাইলেই কখনো আইনস্টাইন হতে পারবো না, আমি চাইলেই কখনো স্টিফেন হকিং হতে পারবো না। দে আর রিয়েলি গড গিফটেড। কিন্তু আমার বাড়ির পাশেই হয়তোবা একজন মহাত্মা গান্ধী বসবাস করেন, কিংবা মহাত্মা গান্ধীর মতো ক্যারেক্টারিস্টিক্স এর একজন মানুষ বসবাস করেন, সে আমারই পাশের একজন মানুষ। কিংবা আমার বাড়ির পাশে হয়তোবা এমন একজন মহিমান্বিত, এমন একজন দয়ালু মানুষ আছেন, যে মানুষটাকে আমি ভাবে কখনো চিন্তাই করিনি, সেই মানুষটা তো আমি হতে পারি, সেই মানুষটাকে থেকে তো আমি শিখতে পারি। আজকের এই জীবন গল্প থেকে সুমির দিকে কিংবা দুলুর দিকে আপনি আঙ্গুল তুলবেন কি তুলবেন না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আজকের এই জীবনের গল্পের লেসন মূলত দুটো। একটা হচ্ছে, প্রেম ভালোবাসা কখনোই এমন ভাবে করা উচিত না যেটা সারাটা জীবন একটা মানুষকে পঙ্গু করে দেয়। এই মেয়েটি যদি কখনো দুলুকে বিয়েও করে, দুলু যদি তার সাথে সংসারও করে, দুলু যতবার এই মেয়েটির মুখের দিকে তাকাবে, ও যদি মানুষ হয়ে থাকে, ও ততবারই যে পরিমাণ শাস্তি পাবে, পৃথিবীর কোনো আইন, কোনো আদালত তাকে অতটা শাস্তি দিতে পারবে না, ও যদি সত্যি সত্যি মেয়েটিকে ভালোবেসে থাকে। আর এই মেয়েটি ক্ষমা করে ওকে যে শাস্তি দিয়ে দিয়েছে, এগেইন আমি বলতেছি, এই শাস্তি পৃথিবীর কোনো আইন, কোনো আদালত
দুলুকে দিতে পারবে না যদি সত্যি সত্যি দুলু তাকে ভালোবেসে থাকে। আমি গানটি বাজানোর আগে আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিরতিতে যাবার আগে যে ভাইয়া আপনি একটা গান গাইতে চান, খুব ছোট্ট করে। হ্যাঁ, আপনি একটু শোনান আমাদেরকে। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়। ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়। শুকনো গড়ে তাকো তুমি রে বন্ধু, ফুলের সজায়। শুকনো গড়ে তাকো তুমি রে বন্ধু, ফুলের সজায়। আর বাতাসে না শিকায় তোমার গন্ধ পাওয়া যায়, আমার কি সুখে দিন যায়। ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়। অনেক সুখে আছে আমাদের আজকের অতিথি সুমি। মন সুখ, ভালোবাসার সুখ, ভালো থাকুক সে, সেই শুভকামনা।